দেখেন, তাহলে আমরা এই পুরো সার্কিট থেকে আমরা একটা ইকুয়েশন বানালাম, তাই কি না? সেই ইকুয়েশনটা কোনটা? এইটা হচ্ছে সেই ইকুয়েশন, তাই কি না? তাহলে দেখতেছিলাম এখান থেকে আমরা কি বেরোচ্ছে, ভোল্টেজ রেগুলেশন বেরোইছে, তাই কি না? তাহলে আমরা এবার যে মেথডটা দেখবো সেই মেথডটাকে বলবো অ্যাপ্রক্সিমেট মেথড দেখবো, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট মেথডে দিয়ে আমরা ভোল্টেজ রেগুলেশন কি করতে পারবো, বের করতে পারবো। বুঝতে পারছেন? এটা দেখানো। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন, এটা রেফারেন্স ধরে ধরে আমরা আগাবো। তাহলে আসো দেখো, ইকুয়েশন যেটা পাইলাম সেটা সেরকম পাইছিলাম, তাই কি না? V2 E2, তাই কি না? E2 ইকুয়াল মানে ইকুয়াল V2 প্লাস কি পাইছিলাম বলো? হ্যাঁ, তাই কি না? আচ্ছা, না 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 এইভাবে না, দেখো, হ্যাঁ ওইটা দিয়ে আমরা করি আর কি। নাও I2 V2 কত হবে তাহলে? দাঁড়ান দাও, ওকে দাঁড়া 1 মিনিট। ওকে, তাহলে E2 ইকুয়াল টু V2 প্লাস হবে কত বলো? I2 Z ইকুইভ্যালেন্ট 2, তাই কি না? সাথে অ্যাঙ্গেল ছিল না একটা, অ্যাঙ্গেল কত বলো? থিটা ইকুইভ্যালেন্ট মাইনাস থিটা Z, তাই কি না? আচ্ছা, V2 এর সাথে অ্যাঙ্গেল ছিল কত মনে পড়ে? 0 ডিগ্রি। এটা না, এটা লিখলাম বেশি, এটা তো পারছি নাকি? তাহলে এটা হচ্ছে ইকুয়েশন। এখন আমরা কি এর ভেক্টর ডায়াগ্রাম আঁকতে পারবো না? পারবো কি না? অবশ্যই পারবো, আঁকাও ভেক্টর ডায়াগ্রাম। তাহলে এইটা কত ডিগ্রি দেখাবো বলো? 0 ডিগ্রি, তাই কি না? তাহলে V2 কত ডিগ্রি বলেন? সেই এইটুকু হচ্ছে আপনার সে কি বলেন V2, এটা দেখালাম কত, এটা কি 0 ডিগ্রি বরাবর দেখাইছেন না? নেন এইবার দেখাবেন কোন, এটা দেখাবেন না? I2 Z ইকুইভ্যালেন্ট টু I2 ইনটু কি দেখাবেন? Z ইকুইভ্যালেন্ট দেখাবেন, কিন্তু সেটা দেখাবেন কিন্তু তার অ্যাঙ্গেল দিবেন কিন্তু এইটা এই বরাবর। বুঝতে পারছেন? এখন এই যে মানটা, এটা কি মান বলে তো? এটা ভোল্টেজ ড্রপের মান না? এটা কি বলেন তো? ভোল্টেজ ড্রপের মান। এটা কোন জায়গায় ভোল্টেজ ড্রপের মান বলেন তো? এই যে এই জায়গার না, ওই জায়গার না, এই জায়গার, সবকিছু কম্বাইন করে এরকম বানাইছি না? তাহলে এই জায়গার ভোল্টেজ ড্রপ, এখন বলেন এই জায়গার ভোল্টেজ ড্রপের মানটা সাধারণত কেমন হয়? কম হবে। এদের মান কম, এদের মান কম, ড্রপ কম হবে। তার মানে ওই ড্রপের মান হচ্ছে এইটা এবং ওই ড্রপের অ্যাঙ্গেল হচ্ছে এইটা। বুঝতে পারছেন না? ক্লিয়ার তো? ওই যে ড্রপ, ওই ড্রপের মান এটা, অ্যাঙ্গেল এটা। তাহলে এই ড্রপের মান তো এমনি কি ছোট, তাই কি না? ওই ড্রপের মানটা কি বলে? ছোট, আর এই হচ্ছে কি তার অ্যাঙ্গেল। বুঝতে পারছেন? তাহলে এই অ্যাঙ্গেলটা ধরলাম, এটা তো কত ডিগ্রি বলেন? 0 ডিগ্রি না? তাহলে এই অ্যাঙ্গেলটার মান মনে করেন এখান থেকে এই যে এইটুকু। বুঝতে পারছেন? অ্যাঙ্গেলটার মান মনে করেন এখান থেকে কি বলেন? এইটুকু। তাহলে এই হচ্ছে তার, এই হচ্ছে এই যে অ্যাঙ্গেল, এবং এটা মানটা কি ছোট না অনেক? এর তুলনায় এটা কি অনেক ছোট, তাই কি না? তাহলে এটা হচ্ছে কত বলে? এটার মান হচ্ছে I2 Z ইকুইভ্যালেন্ট 2, আর এই যে অ্যাঙ্গেলটা কতটুকু বলেন তো? এই যে অ্যাঙ্গেলটা, এইটার মান আর এইটার কি অ্যাঙ্গেল, থিটা ইকুইভ্যালেন্ট মাইনাস থিটা Z। দেখেন বোঝেন কেন? এটা ক্লিয়ার? তার মান এই যে আর অ্যাঙ্গেল এই যে, ঠিক আছে? এখন এই দুইটা ভেক্টর যোগ করলে আমি কি পাই যাবো বলেন? এইটু পাবো। বুঝতে পারছেন না? বোঝেন? তাহলে এই দুটা ভেক্টরের শুরু আর শেষ হয়ে, তাই কি না? তাহলে এই দুটো ভেক্টর আমি যদি যোগ করে দিই ভাইয়া, তাহলে কি পাবেন বলেন? কি পাবেন এটা বলেন? এই যে এটা কি E2 না? বুঝতে পারছেন? এখন দেখেন, আপনাকে যদি এরকম ভাবে বলা হয় যে আপনি একটা সহজ তোমার কাজ দেই, হ্যাঁ দেই, তুমি করতে পারো কিনা? তুমি এইটার সমান দৈর্ঘ্যের, এটা যতটুকু ঠিক সমান দৈর্ঘ্যের একটা লাইন টানতে হবে এই বরাবর। ঠিক কি বলছি বলেন? এটুকু 2 সেন্টিমিটার হয়, তাহলে এই বরাবর কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। কথা হচ্ছে তুমি স্কেল ইউজ করতে পারবা না, স্কেল ইউজ করতে পারবা না। কিভাবে করবা তাহলে বলো? এটা কত দূরটার মধ্যে? তোমার তো বলে না 2 সেন্টিমিটার, কিন্তু স্কেল নেই তোমার হাতে। আঁকবেন কিভাবে বলেন? আপনার কেরামতি শেষ, বুঝছে? আপনি পারবেন না খাইতে সহজ হিসাবে। তাহলে একটা সিস্টেম আমরা
বের করতে পারি আর কি। কি রে আর ঢুকবে না নাকি? নড়চড়া এখানে আমার নড়ে, আঁকাবো কীভাবে? একটা মোটা না কাটা লাগবে না, কলমটা দিলেই হবে না। তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে যেটা আবার ঢুকবে না মানে নাকি? হ্যাঁ, এটা আবার ঢুকবে না। কাটাবে কলম আছে নাকি? হ্যাঁ, এটাই ঢুকবে। তোমরা তুলেন কি হবে? ঠিক একই তো সাইজের কলম। আপনাদেরকে আমি কি বললাম বলেন? আপনি এই সমান দৈর্ঘ্যটা কি আঁকাবেন বলেন? লাইন আঁকাবেন, স্কেল ইউজ করতে পারবেন না, তাহলে কিভাবে আঁকাবেন? কম্পাস আছে, স্কেল ইউজ করবো না তো? কম্পাস তো আছে নাকি? আপনি স্কেল ইউজ করতে পারবেন না, কম্পাস তাহলে কি করতে পারি বলেন? স্কেল দ্বারা স্যার আপনি স্কেল নাই আপনার কাছে, ঠিক আছে? তাহলে কি করবেন? আপনি এবার দাগ টানবেন, একটা বৃত্ত চাপ আঁকাবেন। বৃত্ত চাপ আঁকালে কি হবে? এইখান থেকে এইটুকু দূরত্ব যা মজার বিষয়, এখান থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব কি হবে? তাই হবে। সুতরাং আপনি এখান থেকে এদিকে টানেন, একই, এইটুকু একই, এইটুকু একই, এইটুকু এখানেও কি বলেন? সিম্বল হিসাবে ভাই, বুঝতে পারছেন না? তাহলে আপনি এই ইটুকে সমান করে আপনি এই বরাবর লাইন টানতে যাচ্ছেন, তাহলে কি উপায় বলেন? ওই ইটু পরিমাণ নিয়ে পেপারটা কি টেনে দেন, একটা বৃত্ত চাপ এঁকে দেন। কি এঁকে দেন বলেন? বৃত্ত চাপ এঁকে দেন, তাহলে তো হলো নাকি? ক্লিয়ার তো নাকি? এবার দেখেন তো, আপনি যদি এইটাকে, এটা তো জিরো, তাই না? দেখেন তো, আপনি যদি দেখো, ভালো করে দেখো, আমি এরকম করতেছি কেন? কারণ হচ্ছে এই V2 আর I2 Z ইকুইভ্যালেন্ট টু, এই দুটো যোগ করলে কিন্তু E2 পাচ্ছি। কথা ভালো করে বুঝো, কি বললাম? V2 আর I2 Z2 ইকুইভ্যালেন্ট যোগ করলে কিন্তু E2 পাচ্ছি, কিন্তু সেটা কি যোগ করা লাগতেছে? ভেক্টরিক্যাল যোগ, এবং সেখানে অ্যাঙ্গেল ঝামেলা চলে আসতেছে, বুঝতে পারছেন? কিন্তু আমরা এমন সিস্টেম দরকার হবে যাতে E2 বের করবো অথচ কি লাগবে না? অ্যাঙ্গেল লাগবে না, বুঝতে পারছেন? তাহলে কি করতে পারি বলেন? তাহলে আমি এই বরাবর এইটুক E2 না, তাহলে এইখান থেকে এই যে এই পর্যন্ত যে লাইনটা আমরা টানতেছি, এইখান থেকে এইটুক কি E2 না? তাহলে আমরা কি বলতে পারি? এইখান থেকে এইটুক কি হবে বলো? E2 হবে না? এইখান থেকে যে এইটুক, এই যে এইটুকু, এটুক কি বলেন তো? E2 বলতে পারি না বলেন? একদম ক্লিয়ার করে বলতে পারি, এইটুকু বলতে পারি। এখন দেখো, তাহলে এই E2, এই যে E2 আমরা লিখলাম, E2 না? তাহলে এই E2 ইকুয়াল টু বলতে পারি এই V2 প্লাস এইটুকু, বাস হয়ে গেল। সিম্পল কি না? কিন্তু এইটুক তো V2 বুঝলাম, কিন্তু এইটুক কত জানি না তো নাকি? তাহলে দেখো, কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এইটুক কত বলো? I2 Z ইকুইভ্যালেন্ট টু, তাহলে ওইখান থেকে আমরা যদি ঠিক একদম পারপেন্ডিকুলার লাইন টানি, দেখো তো এখান থেকে একদম কি টানো? এই বিন্দু থেকে একদম 90 ডিগ্রি থেকে লাইন টানলাম, এই যে এইটুকু লাইন টানলাম, তাই কি না? বুঝতে পারছেন? তাহলে ধরেন এই একটা লাইন আছে আপনার, এই যে এইটুকু লাইন আছে, ধরেন এইটুকু হচ্ছে আপনার আর, ভালো করে বুঝুন, এইটুকু হচ্ছে কত বলেন? এইটুকু হচ্ছে আর এই অ্যাঙ্গেল আপনি জানেন থেটা, বুঝতে পারছেন? এইটুকু হচ্ছে আর অ্যাঙ্গেলটা কত বলেন? থেটা। তাহলে আপনি এখন এই বরাবর যদি পারপেন্ডিকুলার লাইন ফেলেন এখানে, আপনি এইটুকুর মান জানেন, সেটুকু কতটুকু? এই আর তার কোণের মধ্যবর্তী, তাহলে এইটা মান হবে আর কস থেটা, এইটুকু মান হবে, এইটুকু। বুঝতে পারছেন না? বোঝেন না? কথা বুঝেন? এইটুকু দিয়ে আর, তাহলে এইটুকু কত হবে? আর কস থেটা। তাহলে আপনি এইটুকুর মান জানেন কিনা বলেন? কি বলেন? I2 Z ইকুইভ্যালেন্ট টু, তাহলে আপনি এটার মান বলতে পারবেন না? এইটুকু মান বলতে পারবেন? এই যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এই যে এইটুকু বলতে পারবেন না? সেটুকু কত বলেন? I2 Z ইকুইভ্যালেন্ট টু কস অফ এইটুকু অ্যাঙ্গেল কত বলো? এই থেটাটা, তাহলে থেটা ইকুইভ্যালেন্ট মাইনাস কত বলেন? থেটা জেড, বলতে পারি? তাহলে এই যে এইটুক আমরা পেয়ে গেলাম কিনা বলেন? দুঃখের বিষয় দেখো, এখনো কিন্তু অল্প একটু জায়গায় কি রয়েছে ভাই, ওটুকু আর দরকার নেই, ওটুকু বাদ। এই জন্য এই মেথডটাকে বলা হচ্ছে কি মেথড বলেন? অ্যাপ্রক্সিমেট, যে প্রায় কাছাকাছি আমরা ক্যালকুলেট করতে পারতেছি, বুঝতে পারছেন? ক্লিয়ার তো নাকি? এবং মজার বিষয়, এই I2 Z মান অত বড় হয় না, আরো ছোট হয়। তাই ছোট হলে দেখা যায় যে প্রায় কি এই পয়েন্টের কাছাকাছি হয়ে গেছে। তাহলে এই ভোল্টেজ প্লাস অ্যাপ্রক্সিমেটলি এই ভোল্টেজ যোগ করে দিলে কি পাবো বলেন? E2। ক্লিয়ার তো? তাহলে কথা হবে I2 Z ইকুইভ্যালেন্ট টু কজ অফ থেটা ইকুইভ্যালেন্ট মাইনাস কত হবে? দেখেন তো এবার কি শুধু এরকম অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল আছে কিনা?
না অ্যাঙ্গেল থাকলে ত্রিকোণমিতি কোনো পদ্ধতি আসে, দেখেন কি ত্রিকোণমিতি কোনো আছে? আচ্ছা এটা আমার জন্য ইজি। তাহলে এটাকে ইকুয়াল বলতে পারবো না, এরকম প্রায় আমরা কি বলতে পারি, প্রায় আমরা সমান বলতে পারি, ঠিক আছে? লাগবে না, এবার সব লিনিয়ার যোগ করো। এবার a2 ইকুয়াল টু v2 প্লাস i2 z ইকুইভ্যালেন্ট টু cos a মাইনাস b। ফর্মুলা কি বলো? cos a cos b প্লাস মাইনাস কেন sin a মাইনাস কেন sin a sin b, ঠিক আছে? এবার কাজ করতে পারি e2 ইকুয়াল টু v2 প্লাস i2। এখানে z ইকুইভ্যালেন্ট 2 আছে, আর এখানে কত আছে বলেন? cos ইকুইভ্যালেন্ট আছে, এইটার সাথে কি আছে বলেন? cos থিটা z প্লাস এই z ইকুইভ্যালেন্ট তো সবাই গুণ করে দিলাম, তাহলে z ইকুইভ্যালেন্ট টু sin থিটা ইকুইভ্যালেন্ট টু sin থিটা z। আইটুকে বাইরে রাখবো আমরা, বুঝতে পারছেন নাকি? বোঝেন না? ঠিক আছে, এবার আসেন দেখেন, তাহলে e2 থাকলো ইকুয়াল কে থাকলো বলেন? v2 থাকলো প্লাস i2। এইটুককে আমি বলতে পারি ইম্পিডেন্সের সাথে যদি তার cos ফাংশন গুণ করা হয় তাহলে আমরা তার রেজিস্ট্যান্সের মান পেয়ে যাই, আর ইকুইভ্যালেন্ট পেয়ে যাই। আর শুধু কি থাকলো বলেন? cos থিটা z। ইম্পিডেন্সের সাথে sin থিটা গুণ করে দেই তাহলে আমরা কি পাই বলো? x ইকুইভ্যালেন্ট পেয়ে যাই। তাহলে এসে কি বলেন? sin থিটা z। বুঝতে পারছেন? তাহলে এখন দেখো তো e2 মাইনাস, হ্যাঁ এটা বাইরে থাকবে, সরি, ঠিক আছে? তাহলে e2 আমরা বের করবো কি বলেন? এটা বের করবো না? e2 মাইনাস v2 বাই v2, তাহলে e2 মাইনাস v2 তো বের করতে পারলাম, সেটা কত বলেন? i2 ইন্টু r ইকুইভ্যালেন্ট cos থিটা z প্লাস x ইকুইভ্যালেন্ট sin থিটা z, ঠিক আছে? এইবার e2 মাইনাস v2 ডিভাইডেড বাই কত বলেন? v2, কারণ e2 মাইনাস v2 বাই v2 তো বের করবো নাকি? v2 ভাগ করে দেবো, তাহলে i2 ইন্টু r ইকুইভ্যালেন্ট cos থিটা z প্লাস x ইকুইভ্যালেন্ট sin থিটা z ডিভাইডেড বাই এখানে কি বলেন? v2। দেখেন বোঝেন কিনা? বুঝতে পেরেছেন? এইটুকু মাথা কাটাবেন, এইগুলো আপনি বুঝবেন, বুঝতে পেরেছেন? এই যে স্কোয়ার না, এগুলো মানে ইম্পিডেন্স সাথে cos গুণ করলে, পাওয়ার ফ্যাক্টর গুণ করলে তার কি পাই? আর ইকুইভ্যালেন্ট পাই। আর ইম্পিডেন্স সাথে sin থিটা করলে আমরা কি পাই? মানে আমি যেভাবে বলা ট্রাই করি, দেখেন এটা কি আর না, এটা কি বলেন? এক্স না, এটাকে আপনি কি বলেন? জেড বলেন না? এটা হচ্ছে অ্যাঙ্গেল, বুঝতে পারছেন? তাহলে এই জেড এর যদি এইটুক বের করতে হয় তাহলে কি হবে? জেড cos থিটা। যদি এইটুক বের করতে হয় জেড থেকে তাহলে x ইকুয়াল টু জেড sin থিটা, মানে পিথাগোরাস সূত্র দিয়ে করা যায়, বুঝতে পারছেন? তাহলে ওই সেই তাই, ঠিক আছে? এই এই ফর্মুলার সুবিধা কি? দেখেন আগের ফর্মুলাগুলোতে কিন্তু এই যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নিয়ে কাজ করা লাগতেছিল, বুঝতে পারছেন? কিন্তু এবার কি কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নিয়ে কাজ করলে সব ঠিক হবে। দেখেন আপনি আর ইকুইভ্যালেন্ট কিন্তু বের করতে পারবেন, এই দুটো যোগ করে দিলে আপনি আর ইকুইভ্যালেন্ট পাচ্ছেন, এই দুটো যোগ করে দিলে আপনি কি পাচ্ছেন? আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট পাইছেন, ঠিক আছে? আপনি এক্স ইকুইভ্যালেন্ট পাবেন, এইটা এটা যোগ করে দিয়েছেন, পাইছেন? দেখেন আপনি এই যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল তোমাকে এই লোডের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল তোমাকে দিয়ে দেবে, তাহলে থিটা জেড বসাই দেবে, ঠিক আছে? আর v2 তুমি i2 v2 দেওয়া থাকলে তুমি কি তার এটা কি তার ভোল্টেজ রেগুলেশন, এটাই তাকে বলেন ভোল্টেজ রেগুলেশন বের করতে পারেন, বুঝতে পারছেন? এখন দেখেন আমরা জানি জে অফ এক্সেল আর মাইনাস কি বলে? জে অফ কি এক্সি না? তার মানে যদি সেটা এক্সেল হয় তাহলে তার অ্যাঙ্গেলটা হবে কি? পজিটিভ। আর এক্সেল কি হবে? তার নেগেটিভ না? বুঝতে পারছেন? তাহলে যদি এটা ইন্ডাকটিভ লোড হয় তাহলে এর এক্স কেমন? পজিটিভ না? তাহলে এর এক্স হবে কি বলে? পজিটিভই হবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে ইন্ডাকটিভ যদি হয় তাহলে ইন্ডাকটিভ লোড কি পাওয়ার দেয় বলো? ল্যাগিং নাকি লিডিং পাওয়ার ফ্যাক্টর দেয়? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে যদি ইন্ডাকটিভ হয় অর্থাৎ কোন পাওয়ার বলো? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে মাঝখানে কি হবে বলেন? মাঝখানের এই চিহ্ন কি হবে বলেন? পজিটিভ হবে। আর যদি কি হবে বলেন? লিডিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে এখানে হবে কি বলেন? মাইনাস এক্সি।
পাইছেন আপনার সুন্দর। তাহলে লিডিং হলে এখানে মাইনাস দেবো, ল্যাগিং হলে প্লাস দেবো, বুঝতে পারছেন? এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, বুঝতে পারছেন? আর আগে যেটা দেখলাম সেটা কি অ্যাকচুয়াল ফর্মুলা। ঠিক আছে, আমাদের কাছে যে ম্যাথটা আছে এটা আমাদের কোশ্চেন 1, এবং আপনারা ফিল মানে বুঝতে পারবেন জিনিসগুলো কোথেকে আসতেছে সব কিছু বুঝতে পারবেন। দেখেন, তাহলে আগেই বলছি ট্রান্সফরমার আমরা কি রেটিংগুলো লিখে দিব। বলে এখানে কত কেভি বলো, এখানে আছে 25 কেভি আছে, ব্যাস লিখলাম 2300/200 কত বলেন 30। আচ্ছা ভোল্ট, আবার অনেক কিছু দেওয়া আছে তাই না? আরপি দেওয়া আছে, কত দেওয়া আছে বলো 0.8, তাই কি না? আর এক্সপি দেওয়া আছে কত বলো, আরপি এক্সপি মানে কি ওই যে R1 X1, বুঝতে পারছেন নাকি বুঝেন না? আরপি এক্সপি মানে R1 X1, এবং তোমার RS দেওয়া আছে, দেখো সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, সেটা দেওয়া আছে কত 0.009, XS দেওয়া আছে কত বলেন 0.03, বুঝতে পারছেন নাকি বুঝেন না? ওকে, তাহলে এবার আমার কি বের করতে হবে, প্রথমে ভোল্টেজ রেগুলেশন কি করতে হবে, বের করতে হবে, তাই কি না? তাহলে প্রথম যে ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে সেটা কোন পাওয়ার ফ্যাক্টর বলো, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর রেগুলেশন বের করতে হবে। 2 নম্বরে বের করতে হবে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। 3 নম্বরে বের করতে হবে হচ্ছে 0.866 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। 4 নম্বরে বলতেছে 0.866 লিডিং পাওয়ার ফ্যাক্টর তোমার রেগুলেশনগুলো বের করতে হবে, তাই কি না? তাহলে এই 4টা আমার অ্যান্সার বের করতে, তাই কিনা? তাহলে প্রথমে আমরা এই 1 নম্বরের দিকে ফোকাসড হই, তাই কিনা? তাহলে 1 নম্বর কি বলছে বলো, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তোমার রেগুলেশন বের করতে, তাই কিনা? তাহলে আগে আমরা মানে আগে কি লাগে সেটা একটু জানি কিনা, তাই কিনা? তাহলে তো ভোল্টেজ রেগুলেশনে কি লাগে বলো তো, I2 লাগে, আর ইকুইভ্যালেন্ট লাগে, এক্স ইকুইভ্যালেন্ট, সব কোন সাইডে লাগে, সেকেন্ডারি সাইডে, বুঝতে পারছেন নাকি বুঝেন না? কথা ভালো করে বুঝেন। I2 লাগে, তাই কিনা? আর ইকুইভ্যালেন্ট 2 লাগে, এক্স ইকুইভ্যালেন্ট 2 লাগে, আর কিছু লাগে না। তাহলে আমরা মেইনলি I2 আমরা এখান থেকে, তাহলে আমরা যেগুলো লাগে সেগুলোকে বের করে ফেলি, তাই কিনা? তাহলে বলো I2 কিভাবে বের করবো, I2 তো বের করতে পারবো, তাই কিনা? তাহলে এই যে কেভি, এটা কি 25 কেভি না, বুঝতে পারছেন নাকি বুঝেন না? 25 কেভি তো, তার মানে এই ট্রান্সফর্মারটা কত কেভি বলো 25 কেভি। তাহলে 25 কেভি মানে এটার ইনপুট সাইডে 25 কেভি আর আউটপুট সাইড এখানে কত সাইডে 25 কেভি। তাহলে 25 কেভি কে আমরা যদি এইখানকার ভোল্টেজ দিয়ে ভাগ দিই, তাহলে আপনি এই জায়গায় কি পেয়ে যাবেন, কারেন্ট পেয়ে যাবেন, তাহলে সেকেন্ডারি কারেন্ট পাবেন। আবার এই জায়গার 25 কেভি কে তুমি এই জায়গার ভোল্টেজ দিয়ে ভাগ দিও, তাহলে তুমি কি প্রাইমারি কারেন্ট পেয়ে যাবে, বুঝতে পারছেন নাকি বুঝতে নেই, তাই কি না? কত কেভি 25 কেভি, তাহলে তারা তুমি দিবা কি দিয়ে বলো, ভোল্টেজ দিয়ে ভাগ দেবা, তাহলে তুমি সেকেন্ডারি কারেন্ট পেয়ে যাবা। তাহলে 25 কেভি কে যদি সেকেন্ডারি ভোল্টেজ দিয়ে ভাগ দাও, তাহলে তুমি সেকেন্ডারি কি পেয়ে যাবা বলো, কারেন্ট পেয়ে যাবা, ব্যাস, তাহলে সেকেন্ডারি কারেন্ট পেয়ে যাবা। তাহলে কত কেভি বলো 25 কেভি, তাহলে 25 গুণ 10⁻³ দাও, কিলো রাখা দরকার নেই। ভোল্টেজ কোন সাইডে, সেকেন্ডারি সাইডে, কারণ কারেন্ট বের করে সেকেন্ডারি সাইডে। তাহলে কারেন্ট অ্যান্সার কত বলো 25 গুণ 10⁻³ ডিভাইডেড বাই কত বলেন, আজকে ক্যালকুলেটর আনা নাই সবাই, তাহলে কত হবে 108.69 অ্যাম্পিয়ার, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? এটা মনে পাইছেন, নেন। এখন লাগবে আর ইকুইভ্যালেন্ট 2 লাগবে, আর ইকুইভ্যালেন্ট 2। তাহলে আর ইকুইভ্যালেন্ট 2 কিভাবে বের করে, আমরা যে ইকুইভ্যালেন্ট বের করি সেটা কোন সাইডে বলো, সেকেন্ডারি সাইডে। কোন সাইডে বলো, সেকেন্ডারি সাইডে। তো ট্রান্সফরমারে যদি আমরা সেকেন্ডারি রেজিস্ট্যান্স কি করতে চাই, বের করতে চাই, আমরা এই জায়গার সেকেন্ডারি রেজিস্ট্যান্স আছে, তাহলে এর তো শিফট করা লাগবে না, এর জায়গায় রাখবো, প্রাইমারিগুলো কোথায় নিয়ে আসবো, সেকেন্ডারি নিয়ে আসবো। তাহলে প্রাইমারি রেজিস্ট্যান্স, অর্থাৎ প্রাইমারি রেজিস্ট্যান্সকে এই পাশে আনতে গেলে এই জায়গার N2/N1 এর হোল স্কয়ার, অথবা এই জায়গার ভোল্টেজ বা জায়গার ভোল্টেজের কি হোল স্কয়ার, এটা করলে তাই না? তাহলে তাই করি। তাহলে আর ইকুইভ্যালেন্ট 2 সেকেন্ডারি রেজিস্ট্যান্সটা ফিক্স রাখছি 0.009 প্লাস কবে কি প্রাইমারিগুলো, আমরা দেখো তো প্রাইমারিগুলো, এই যে প্রাইমারিগুলো কোথায় নিয়ে যাবো, সেকেন্ডারিতে নিব না? তাহলে কত হবে প্রাইমারি রেজিস্ট্যান্স কত 0.8। তাহলে যে পাশে যাবো, কোন পাশে যাবো, 230 এর পাশে যাবো, তাহলে উপরে 230 ডিভাইডেড বাই কত বলেন 2300, তারপর কি হোল স্কয়ার, বাস। এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে তোমার ক্যালকুলেশন করো না, সবাই করো, একদম এদিকে তাকাবো না, 0.017 Ω, বুঝতে পারছেন? তাহলে এখানে 0.017, তাই কি? এবার এক্স ইকুইভ্যালেন্ট বের করবো, তাহলে সেকেন্ডারি রিঅ্যাকট্যান্সটাকে ফিক্স রাখবো, তাই কি না 0.03,
এইটাকে নিয়ে যাবো প্রাইমারি থেকে সেকেন্ডারি, তাহলে 3.2 ইন্টু কত হয় বলো, 230/2300 হোল স্কোয়ার। ব্যাস এটার যোগ করলে আমার কত পাচ্ছি আমরা, দেখো 0.062 ওহম। বুঝতে পারছেন? তারা দেখেন সব পেয়ে গেছি। এবার কিন্তু আমি ইচ্ছা মতো কি বের করতে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে রেগুলেশন বের করতে পারবো। তাহলে রেগুলেশন বের করো, ভোল্টেজ রেগুলেশন। ফর্মুলা লেখো, ফর্মুলা কি বলো, এদিকে টাকা ফর্মুলা I2 ইন্টু কি বলতে পারে বলো, R ইকুইভ্যালেন্ট টু cos থিটা প্লাস কত বলেন x ইকুইভ্যালেন্ট টু sin থিটা। বুঝতে পারছেন? এই থিটা কিন্তু কার অ্যাঙ্গেল, সব জেড এর অ্যাঙ্গেল, ঠিক না, বা পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল আর কি। বুঝতে পারছেন? ডিভাইডেড বাই কত হবে বলেন, V2L লোড ভোল্টেজ। ঠিক আছে, মিলবে না আমাদের সাথে, বইয়ের অ্যান্সার মিলবে না। বুঝতে পারছেন? অ্যান্সার খুব কাছাকাছি হবে, আমার কথা ভালো করে বুঝেন। বুঝতে পারছেন? আমি বলে দিব বইতে কি লেকচার আমরা কি করতে নেন। তো I2 মান কত পাইছি বলেন, 108.69 ইন্টু ইকুয়াল কত, ইন্টু কত হবে, আর ইকুইভ্যালেন্ট টু, তাহলে কত হবে 0.017 ইন্টু কত হবে বলেন, cos থিটা কত বলেন, cos থিটা কত, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর না, তাহলে cos থিটা মান কত বলো 1 প্লাস, তাহলে cos থিটার মান 1, ভালো করে খেয়াল করেন, cos থিটার মান কত বলেন 1, তাহলে অ্যাকচুয়ালি থিটার মান কত ডিগ্রি, 0 ডিগ্রি, থিটার মান কত 0 ডিগ্রি না, তাহলে এইখানেও থিটার মান কত ডিগ্রি, 0 ডিগ্রি বসাও, তাহলে sin 0 এর মান তো 0, এটা কি পুরোপুরি কি হয়ে যাবে বাদ, সুতরাং 0। বুঝতে পারছেন নাকি বুঝেন না? ডিভাইডেড বাই, এবার দেখেন এইবার এইখানে কি ভোল্টেজ বলেন, V2L। বুঝতে পারছেন? এখানে কি বলেন V2L। এখন V2L তো জানি না বলেন, V2L কে জানি। দেখেন আমাদের বিষয় হচ্ছে যে আমরা কি নিয়ে কাজ করছি, দেখেন এটা ভোল্টেজ, এটা হচ্ছে আমার প্রাইমারি, এটাকে বলেন সেকেন্ডারি। আমরা ওপরে কি ভোল্টেজ ড্রপ, এইখানে হচ্ছে E2, এইখানে হচ্ছে কি বলেন V2, মাঝখানে আছে রেজিস্ট্যান্স আর মাঝখানে কি আছে বলো, রিঅ্যাক্ট্যান্স, তাই কি না? তাহলে ওপরে যে ভোল্টেজ সেটা কোন জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ, ড্রপ ভোল্টেজ। উপরে কি ড্রপ না, রেগুলেশন মানে তো ড্রপ, উপরে ড্রপ, আর নিচে কোন জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ, তাই কি না? বুঝতে পারছেন না বুঝেন? ড্রপ ভোল্টেজ মানে এই জায়গার ভোল্টেজ মাইনাস এই জায়গার ভোল্টেজ, মানে এই ড্রপ ডিভাইডেড বাই লোডের অ্যাক্রসের ভোল্টেজ, এই যে লোডের অ্যাক্রসের ভোল্টেজ। কিন্তু বইতে কি করছে, বইতে উপরে ঠিকই রাখছে এখানকার ড্রপ ডিভাইডেড বড় করছে কি লোডের টার্মিনালে ভোল্টেজ না নিয়ে ওরা কি করছে, এই জায়গায় ভোল্টেজ নিছে। বুঝলেন না? মাথার বুঝতে গেল আপনাদের, বুঝেন নাই? আমরা সবসময় কার সাপেক্ষে চিন্তা করতেছি বলো, লোডের সাপেক্ষে, কিন্তু ওরা করছে কি, ওরা এই জায়গার ভোল্টেজ সাপেক্ষে ওরা চিন্তা করছে। সুতরাং তোরা করছে কি এই ভোল্টেজটা সরাসরি নিচে বসাইছে, কিন্তু আমরা কোন জায়গার ভোল্টেজ বসাচ্ছি, লোডের ভোল্টেজ বসাচ্ছি। বুঝতে পারছেন? এখন তাতে কি উত্তরের কোনো হেরফের আসবে না, উত্তরের একদম ক্লোজ আসবে, ভেরি ক্লোজ আসবে। কেন ক্লোজ আসবে? কারণ এর ড্রপ কেমন হয়, খুবই কম। সুতরাং এই ভোল্টেজের ভোল্টেজ প্রায় নিয়ারলি অ্যাবাউট কি ধরা যায়, সেম ধরা যায়। সুতরাং অ্যান্সার আসবে না, অ্যান্সার একই আসবে, কিন্তু ফর্মুলা আমাদের সাথে তার কি হবে না, কোনো প্রকার ফর্মুলা মিলবে না। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে নিচে বসাবো কোন জায়গায়, এই জায়গার ভোল্টেজ। এখন আমি এই জায়গার ভোল্টেজ বের করবো কিভাবে, কারণ প্রশ্নতে এই জায়গার ভোল্টেজ জানি, এই যে 2300/230 এটা কোন জায়গার ভোল্টেজ, 230 কোন জায়গায়, এই জায়গার ভোল্টেজ, আমি তো লোডের ভোল্টেজ জানি না, কিভাবে বের করবো? 230 থেকে এই ড্রপ বাদ দিয়ে আমরা কি ভোল্টেজ পাবো না। বুঝতে পারছেন না বুঝেন? ক্লিয়ার তো? তাহলে আমি ক্যালকুলেশন করবো কিভাবে, দেখেন তাহলে এটা কি ড্রপ, মানে এই জায়গার ভোল্টেজ বের করবো, আগে ওই জায়গার ভোল্টেজ বের করো। 108.69 গুণ হবে কত বলেন, 0.017 ইন্টু কত বলেন 1 দিলাম। তাহলে এই যে ভোল্টেজটা পেলাম এটা কি বলেন, ড্রপ ভোল্টেজ। আমার যে নিচে বসানো লাগবে সেটা কি, লোড ভোল্টেজ বসানো লাগবে, এই জায়গার ভোল্টেজ বসানো লাগবে। তাহলে আমি 230 থেকে এই ড্রপটা বাদ দেবো, অর্থাৎ এই অ্যান্সারটা বাদ দেবো। তাহলে 200, এই যে ভোল্টেজ 230, এই জায়গায় ভোল্টেজ 230 মাইনাস হবে এখানকার কত অ্যান্সার ড্রপ, তাহলে কত 228। তাহলে এখানে বসবে কত বলেন 228 পয়েন্ট কত বলেন 15। এখন ভাগ দিলে তুমি কি পেয়ে যাবা, রেগুলেশন পেয়ে যাবে। বুঝতে পারছেন? এটা করলে হবে 0.809%। আমি আবারও বলি, বইতে কি করছে ওরা, বইতে কি করছে, আমরা তো এখানে লোড ভোল্টেজ নিছি, বইতে ওরা করছে সরাসরি E2 বসাইছে এখানে, এর পরিবর্তে কি বসাইছে E2, অর্থাৎ নো লোড ভোল্টেজ বসাইছে ওরা। আমরা এটাই করবো, অ্যান্সার একই মিলবে। হ্যাঁ বইতে অ্যান্সার একই মিলবে, সমস্যা একই আসবে। এখানে বইতে 0.8%। বলো সেকেন্ডারি এই ভোল্টেজ তো সবসময় ফিক্সডই থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, লোডটা তো পরিবর্তন, এখানে কত পার্সেন্ট ভোল্টেজ রেগুলেশন পরিবর্তন ওইভাবে তো ধরা খাবে, ধরা খাবে না বলতে কি, মানে আমরা চিন্তা করতেছি তোমার সবসময় কার সাপেক্ষে নিব, লোডের সাপেক্ষে নিব, কিন্তু বিভিন্ন রেটে বিভিন্নভাবে ডিফাইন করছে। বিভিন্ন রেটে বলছে কি এইখানকার সাপেক্ষে আমরা চিন্তা করবো রেগুলেশন, এই জায়গার সাপেক্ষে চিন্তা করবো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি তো রেগুলেশন হয় কার জন্য, লোডের জন্য। তাহলে চিন্তা করা উচিত কার সাপেক্ষে, লোডের সাপেক্ষে। আমরা অ্যাকচুয়াল প্রসেসে আছি, আমরা আমাদের কনসেপ্ট জায়গা আছে।
বুঝতে পারছেন? আমরা প্রিসিশনের বইতে কনসেপ্ট আগাচ্ছি, আমরা অন্য কোনো বইয়ের কনসেপ্ট আমরা আগাচ্ছি না। বাজারে যেগুলো প্রচলিত বই, যেমন আমাদের যে বইগুলো আছে, ওই বইগুলোতে কি, বইগুলোতে এখানকে ভাগ দিছে। বুঝতে পারছেন? সমস্যা নাই, কেউ কাটবেন না আপনারা। বুঝতে পারছেন? নেন, বুঝতে পারছেন তো না? বুঝেন নাই? আপনারা এভাবে লিখবেন, পারবেন তো নাকি? সরাসরি এই ভোল্টেজ দ্বারা ভাগ করছে, এইখানকার ভোল্টেজ দিয়ে ভাগ করছে, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এবার আসেন দেখেন, তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বেড়ে গেল ভাই। একটা প্রসেস তো পারছে, বাকিগুলোর প্রসেস আমার জন্য কি কোনো ব্যাপার না। এবার আগো 2 নম্বরে দেখো, শুধু বসাই দেবো। 2 নম্বরে কি বলছে বলে? 2 নম্বরে পাওয়ার ফ্যাক্টর কত বলেন? 0.8, তাই কি না? কি পাওয়ার ফ্যাক্টর বলেন? ল্যাগিং। তাহলে এখানে চিহ্ন কি রাখবো? প্লাসই রাখবো। তাহলে ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা দাও, I2, তাই কি না? এরপর কত বলো? R ইকুইভ্যালেন্ট টু cos থিটা প্লাস কত হবে বলো? x ইকুইভ্যালেন্ট, আচ্ছা এখানে গুণ করতে 100 করতে হবে, হ্যাঁ, ইনটু কত হবে? sin থিটা ডিভাইডেড বাই কত বলেন? V2L। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? তাহলে এবার আগান করেন, মানগুলো বসান। I2 মান কত বলেন? 108.69। আর ইকুইভ্যালেন্ট মান কত বলেন? 0.017 ইনটু cos থিটা মান কত বলেন? এটা তো cos থিটা 0.8। বুঝতে পারছেন? এখন দেখেন বর্তমানে তাহলে cos থিটা মান কত বলেন? cos থিটা মান কত? 0.8। তাহলে থিটা মান কত? 36 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, সুতরাং আমি যদি ওই অ্যাঙ্গেল নিয়ে sin থিটা বের করি, তাহলে 0.8 এর জায়গায় মান আসবে sin থিটা মান কত বলেন? 0.6। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? কথা বুঝেন নাই? সয়ন বুঝেন নাই? মাথা মুন্ডু আমার তো এখানে এই মানটা সরাসরি দেওয়া আছে, sin থিটার মান তো সরাসরি দেওয়া নাই। তাহলে এই মানটা থেকে আগে আমরা এই cos থিটা দিয়ে আগে থিটা বের করলাম, পরে ওই থিটা সাইনে বসালে 0.6 আসে। তার মানে 0.8 এর রিপ্লেসে sin থিটার মান আসে কত? 0.6। এটা আমরা জানি, মুখস্থ হয়ে যাবে করতে করতে। বুঝতে পারছেন না? বুঝেন না? আর কারো যদি ভাঙা ইচ্ছা করা থাকে তাহলে ভেঙে ভেঙে দেখবা আর কি, প্রথমে ভেঙেই করবা। ঠিক আছে, প্লাস x ইকুইভ্যালেন্ট মান কত বলো? 0.062। আর এখানে কত আছে বলেন? sin থিটার মান 0.6 ডিভাইডেড বাই বলেন তো কত আছে বলেন? 228 পয়েন্ট কত বলেন? 15 গুণ আছে কিন্তু 100। ঠিক আছে, কারণ পার্সেন্টেজ লিখবো না। ও না না, হ্যাঁ এবার যে এক্স্যাক্টলি এবার চেঞ্জ হয়ে যাবে কিন্তু, তাই কি না? কারণ এইবার দেখো এটা তো ফিক্স আছে, কিন্তু ওপর উপরে ড্রপ কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে না? কথা বুঝে নাকি? এখানকার ড্রপ কি চেঞ্জ হয়ে গেছে না? তাহলে আগে এটা বের করবেন। কত হয় দেখেন? 108 দশমিক কত, ওইটা পরে করেন। 0.017 ইন্টু 0.8 প্লাস কত বলেন? 0.62 ইন্টু কত বলেন? 0.6 দিলাম, ইন্টু কত হবে? 108.69। ঠিক, এটা কি ড্রপ? এই জায়গায় ড্রপ, আমার লাগবে এই জায়গায় ভোল্টেজ। তাহলে এই জায়গায় ভোল্টেজ আছে 230 বাদ দেবে কি? এটা মাইনাস আনসার। তাহলে এখানে ভোল্টেজ পাবো 188. দেখেন এখানে কি হলো, বলে গেছে কোনো জায়গায়? কোথায় বলে গেছে? ও তাহলে আমি তো এখানে 62 দিছি আর কি। ঠিক আছে, এখানে কি হবে? 0.062। ঠিক আছে, ওকে। তাহলে গুণ হবে 108.69। ওকে, ঠিক আছে। তাহলে এটা তো আমার এই জায়গায় ড্রপ, তাহলে 230 মাইনাস কত হবে অ্যান্সার? তাহলে 200 কত? 24। তাও বলে আসতেছে এখানে 0.07 ইন্টু 0.8। ঠিক করছে নাকি? ইন্টু 0.8 প্লাস কত? 0.062 ইন্টু কত? 0.6, তাই কি না? আচ্ছা, ইন্টু হচ্ছে কত? 108.69 বা যাই দাও না কেন দাও 5, তাই কিনা? তাহলে 230 মাইনাস হবে অ্যান্সার। এটা বসাবো, তাই কিনা? 224। আচ্ছা বসে দেখি অ্যান্সার মেলে কিনা। 229 হলো কি দেখে এদের আমাদের V2L এর সময় কি করছিলাম? আচ্ছা নাও 200 কত বলে? 24 পয়েন্ট কত? 48। তাহলে মনে রেখো। আচ্ছা, তাহলে এই যে অ্যান্সারটা উপরেরটা পাইছিলাম কত বলো? 5.52 না উপরের মানটা? তাহলে 5.52 ভাগ হচ্ছে অ্যান্সার, গুণ হচ্ছে 100। ঠিক আছে, সমস্যা নেই। হামেলসে বলছে 2.4%। কত পার্সেন্ট আমরা? 2.4%। বুঝতে পারছেন না? বুঝেন না? মিলছে তো নাকি? ঠিক আছে, এবার আসেন, নেন। এ আবার এই যে করতে আসলো নাও, 1 নাম্বার গুলো দিন, 3 নাম্বার 4 নাম্বার, তাই না? তাহলে 3 নাম্বার একই অঙ্ক, এগুলো করতে করতে আমাদের বিরক্ত হয়ে যাবে, মানে করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, নেন, পারা যাবে তো নাকি? অ্যান্সার লিখে দিই আমি, ভোল্টেজ রেগুলেশন। আপনারা বিরক্ত হয়ে যাবেন করতে করতে, বুঝছেন? 5টা অঙ্ক করার দরকার নেই, একটা ম্যাথ পারলেই হচ্ছে আর কি, এই আর কি। 4 নাম্বার এবার আসেন। রেগুলেশন তো শেষ, রেগুলেশন মানে ট্রান্সফরমার শেষ। 4% মানে আমার সাপ্লাই ভোল্টেজের 2.4% ভোল্টেজ ড্রপ হচ্ছে লোডের সাপেক্ষে। রাখো, সমস্যা নেই, রাখো জায়গা রাখো। এখন দেখো 4 নাম্বার কি বলছে বলো? লিডিং না
এটা একটা করে দিই, পাওয়ার ফ্যাক্টর 0.866, এটা কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তো ল্যাগিং কানে কি বেশি দেখতেছে, লিডিং পাওয়ার ফ্যাক্টর। এবার আসুন দেখেন, এবার আসুন দেখো, তাহলে I2 বের করো, সরি VR বের করো, ফর্মুলা কি বলো শিশির বলো, I2 ভ্যালেন্ট 2 cos থিটা প্লাস কত বলেন, ভ্যালেন্ট 2 sin থিটা, বুঝতে পারছেন, ডিভাইডেড বাই মাইনাস হচ্ছে কত বলেন, ডিভাইডেড বাই কত বলেন V12। আমি আগের থেকে বলতেছি, হ্যাঁ মাইনাস দেবো, সমস্যা, যেহেতু এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর তাহলে এখানে প্লাস না হয়ে কি হবে বলেন। একটা কথা বলে দিই, আপনারা এই রেগুলেশনের ম্যাথ সহজ দেখে যারা দৌড় দিবেন আর কি, তাদের জন্য সহজ না, তাদের জন্য একটা কনসেপ্ট আসতেছে, এই একটা কনসেপ্ট আসতেছে, বুঝছেন। আমরা এতক্ষণ ধরে সব চিন্তা করতেছি কোন সাইডের সাপেক্ষে, সেকেন্ডারি সাইডের সাপেক্ষে, সব কিছু করতে নেই সেকেন্ডারিতে কিছু অঙ্ক লাগবে, কিছু অঙ্ক করা লাগবে, কোথায় নিতে হবে সবগুলোকে, প্রাইমারিতে নিয়ে করা লাগবে, একটু ওয়েট করেন, বুঝতে পারছেন, আগের থেকে দৌড় দিন না আপনারা। I2 মান কত বলেন, I2 কত, I2 কত 108.69, আর ইকুইভ্যালেন্ট মান কত বলেন 0.017 ইনটু cos থিটা কত বলেন 866.866 প্লাস না মাইনাস, x ইকুইভ্যালেন্ট মান কত বলেন 0.062 ইনটু এখানে কত বলেন sin থিটা z। তাহলে বর্তমানে cos থিটার মান আছে কত বলেন, বর্তমানে cos থিটার মান আছে কত বলেন 0.866, ঠিক আছে। তাহলে থিটা মান এখানে কত হবে 8.5, কেন থিটা মান হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি না, তাহলে এখানে আমরা sin থিটা বের করব, তাহলে sin থিটা মানে বেরোবে কত হাফ বা 0.5, তাহলে এখানে কত হবে 0.5, বুঝতে পারছেন, ডিভাইডেড বাই কত হবে বলেন V12 পাবো কিভাবে বলেন, এই যে এখান থেকে যদি এবার ড্রপটা বাদ দেই, তাহলে এইবার ড্রপকে আগেরবার ড্রপগুলো সমান হবে, তাহলে এই ড্রপের মান যেটা হবে সেটা থেকে এটা বাদ দেবো, ঠিক আছে। করেন এটা, এটা আনসার দেখবেন যে উল্টা পাল্টা, দেখেন মন খারাপ করিয়েন না, দেখবেন 100 কত বলেন 8 দশমিক না, পরে করেন, এখন অ্যান্সার মাইনাস চলে আসবে 0.017 ইন্টু 0.866 মাইনাস 0.062 ইন্টু 0.5, ঠিক আছে। অ্যান্সার কি মাইনাস চলে আসছে, অ্যান্সার কি আসছে বলেন, মন খারাপ করলেন নাকি, অ্যান্সার কি মাইনাস আসছে, আসবে, এবং গুণ হবে কত বলেন 108.69, ঠিক আছে দিলাম। তার মানে এই জায়গায় এখন আমার ভোল্টেজ ড্রপ কতটুকু, এখানে ভোল্টেজ ড্রপ কত মাইনাস কতটুকু পার্সেন্ট, মাইনাস কতটুকু, তাহলে আমরা কি করব এইখান থেকে এর ড্রপ বাদ দিব, তাহলে 230 মাইনাস যা আসছে তাই, সুতরাং ওই মাইনাস আর এই মাইনাসে ভোল্টেজ এখন কি হবে বেড়ে যাবে, অর্থাৎ এখন ট্রান্সফরমারের এই লোড প্রান্তের ভোল্টেজ কি হবে বেড়ে যাবে, বুঝতে পারছেন। তার মানে লোড যদি মানে তোমার এই লোড যদি কি হয় বলো ক্যাপাসিটিভ হয়, এই লোড কি হয় বলো ক্যাপাসিটি, মানে লিডিং লোড হয়, সুতরাং সাপ্লাইয়ের থেকে সেকেন্ডারি ভোল্টেজ কি যাবে বেড়ে যাবে। অবাক করার বিষয় কিন্তু, বুঝতে পারছেন না, বুঝেন না, অবাক করার বিষয় কিন্তু বুঝেন না, চরম অবাক করার বিষয় কিন্তু, সাপ্লাই থেকে লোড ভোল্টেজ কি যাবে বেড়ে যাবে, সাপ্লাই থেকে লোড ভোল্টেজ কি বেড়ে যাবে। এই ঘটনা একমাত্র কোন ক্ষেত্রেই সম্ভব, ক্যাপাসিটিভ লোডেই সম্ভব। ইন্ডাক্টিভ লোডে কিন্তু সবসময় এই ড্রপ এর মান কিন্তু পজিটিভ হবে, ড্রপের মান, তাহলে পজিটিভ মানে ড্রপ হয়, তাহলে এখান থেকে বিয়োগই হবে, বিয়োগ হয়ে মানটা কমে যাবে। কিন্তু লিডিং লোডের বেলায় মানে সম্ভব, আমি কিন্তু এরকম বলতেছি না যে সবসময় ভোল্টেজ কি বেশি হবে, এরকম না, কিন্তু না হইতে পারে, বুঝতে পারছেন না, বুঝেন নাই, এরকম সম্ভব যে এই মানটা কি আসা নেগেটিভ আসা, এই মান নেগেটিভ আসা 230 মাইনাস মাইনাস ওইটা, তাহলে মাইনাস মানে কি প্লাস, এটা কি ভোল্টেজ বেড়ে যাবে এখানকার, যেমনটা এখানে ঘটছে, সবসময় এরকম না কিন্তু, বুঝতে পারছেন না, বুঝেন নাই। সুতরাং ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে ড্রপের মানটা মাইনাস আসতে পারে, এবং ড্রপের মান যদি মাইনাস আসে তাহলে লোড প্রান্তের ভোল্টেজ কি হবে বেড়ে যাবে, লোড প্রান্তের ভোল্টেজ বেড়ে যায়, সুতরাং রেগুলেশন কি আসতে পারে নেগেটিভও হতে পারে, বুঝতে পারছেন নাকি, বুঝেন নাই, হ্যাঁ রেগুলেশন নেগেটিভ হতে পারে, নেগেটিভ রেগুলেশন ভালো না খারাপ বলে কোনো কথা নেই, মোটামুটি নেগেটিভ দিকে হোক আর পজিটিভ দিকে হোক দুই দিকে বাড়াটা আমি চাই না, নেগেটিভ দিকে হইলে সেটা তো ভোল্টেজ ড্রপ নাকি, বুঝতে পারছেন নাকি, বুঝেন নাই, হ্যাঁ ড্রপ তো হবে, কিন্তু আমরা চাই না যে নেগেটিভ দিকে হবে, আমরা চাই জিরো জিরো রেগুলেশন চাই, আমরা কি রেগুলেশন, আমরা তো ভোল্টেজ বাড়ারও দরকার না, কমারও দরকার নেই, আমার ভোল্টেজ যেখানে যা পাবো ট্রান্সফরমারের এইখানে সেটুকু পাইলে আমি সন্তুষ্ট, আর বাড়ারও দরকার নেই কমারও দরকার নেই, বুঝতে পারছেন না, বুঝেন না, ক্লিয়ার তো, কারণ আমি যে লোড লাগাচ্ছি আমি তো এটা দেখেই লাগাচ্ছি, যদি ভোল্টেজ বেড়ে যায় তাহলে তো আমার লোডের সমস্যা, কথা বুঝেন নাই, আমি যে লোড লাগাচ্ছি এটা আমি এর কেভিএ দেখে রেটিং দেখে লাগাচ্ছি, যদি ভোল্টেজ বেড়ে যায় তাহলে তো প্রবলেম রে ভাই,
বুঝতে পারছেন? কিন্তু ক্যাপাসিটিভ লোড হলে দেখা যাবে যে রেগুলেশন কি হতে পারে, নেগেটিভ আসতে পারে, কিন্তু সবসময় নেগেটিভ এরকম কিন্তু কোনো কথাবার্তা নাই, রেগুলেশন নেগেটিভ আসতে পারে। তাহলে আমার সে নেগেটিভ চলে আসছে দেখেন। তাহলে 230 মাইনাস ওই আনসার, তাহলে দেখেন ভোল্টেজ বেড়ে গেছে, দেখেন 231.776 দেখেন। হ্যাঁ কেন আপনি তো কনফিউশনে পড়ার কি আছে রে ভাই, বুঝলাম না। এই জায়গার ভোল্টেজ কি 230 আছে, আর এই জায়গার লোড টার্মিনাল ভোল্টেজ দেখো 231.76 ভোল্ট, তাহলে ভোল্টেজ বেড়ে গেছে না। তাহলে এই ঘটনা একমাত্র কোন ক্ষেত্রে সম্ভব, ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে সম্ভব। বুঝতে পারছেন? দেন তাহলে এখন আমি যেটা করি, তাহলে এই উপরের মানটা তো মাইনাস আসবে, দেখেন যে মাইনাস আসছে না, এই যে এর উপর মান -1.76, তাহলে মাইনাসকে আমরা যদি কোনো পজিটিভ কোয়ান্টিটি ভাগ দিই তাহলে आंसर কি থাকবে, মাইনাসই থাকবে। তার 100 দ্বারা যদি গুণ দাও, 100 দ্বারা গুণ দাও, তাহলে কত হচ্ছে বলো, -0.763%। এই হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। বুঝতে পারছেন না? বুঝেন? লিডিং লোডের প্রবলেম গেছে গেছে, আপনি ভুলে মাইনাস কাটবেন, এরকমই রাখবেন, ঠিক আছে? এই মাইনাস দ্বারা মিন করে লিডিং লোডের ক্ষেত্রে আপনি ভোল্টেজ রেগুলেশন ক্যালকুলেট করতেছেন। বুঝতে পারছেন? নেন এবার দেখেন, এইবার আমরা একটা সুন্দর একটা ম্যাথ করবো আমরা। তাহলে বলতে পারবো ভাই সুন্দর ম্যাথ কি, ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা তো একটাই। সুন্দর ম্যাথ হচ্ছে আমরা ভোল্টেজ রেগুলেশনের ম্যাথের ভেতর আমরা কিছু টেস্টের কনসেপ্ট ঢোকাবো। কিসের কনসেপ্ট? টেস্টের। আমরা টেস্ট পড়ছি না, ওই টেস্টের কনসেপ্টগুলো আমরা এর ভেতর ইনক্লুড করে দেবো। তাহলে ম্যাথটা কি সুন্দর হয়ে গেল, একসাথে ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্টের প্র্যাকটিসগুলো করা হয়ে গেল। আবার আমরা কিছুক্ষণ পর রেগুলেশন প্লাস এফিসিয়েন্সির ম্যাথ কোলাবোরেশন দেখবো, তাহলে সব একবার রিভিশন হয়ে যাবে। বুঝতে পারছেন? কোশ্চেন 2 ওই এক ধরনের ওই রকম একটা ম্যাথ বাছাই করে নিছি আমি, যেখানে কি থাকবে বলো, যেখানে টেস্টের একটা ইম্প্যাক্ট আমি পাবো। নেন তাহলে আমাদের কাছে এই ম্যাথটা আছে, কোশ্চেন 2, বুঝছেন নাকি বুঝেন না? কোশ্চেন 2 কি দেওয়া আছে বলো, কি দেওয়া আছে? কত কেভি ট্রান্সফরমার? 20 কেভি। ওইখানে বসো, 20 কেভি ট্রান্সফরমার। তাহলে এখানে কত আছে বলো, 2200/220 ভোল্ট। 50 হার্জ ট্রান্সফরমার টেস্ট করে আমরা এইবার কিন্তু ওসিটি রেগুলেশনের সাথে কিন্তু টেস্টের আমরা ঢোকা দিলাম 220 ভোল্ট আর কত বলেন 4.2 অ্যাম্পিয়ার 148 ওয়াট। এটা কোন সাইড বলো, লো ভোল্টেজ সাইড। আচ্ছা এখানে কি আছে বলো, শর্ট সার্কিট টেস্ট। আচ্ছা ওকে, কি দেওয়া আছে 86 ভোল্ট 10.5 অ্যাম্পিয়ার 360 ওয়াট। কি রে ভাই, হাই ভোল্টেজ সাইড, তাই না? আচ্ছা একটা টেস্টের পাশে যদি এরকম লো ভোল্টেজ সাইড বা হাই ভোল্টেজ সাইড শুধু এরকম লেখা থাকে, শুধু হাই ভোল্টেজ সাইড এবং শুধু লো ভোল্টেজ সাইড লেখা থাকে, তার মানে কি বুঝবেন এগুলো দ্বারা? এই টেস্টগুলো এই সাইড থেকে নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তার মানে ডেটাগুলো কোন সাইডের, লো ভোল্টেজ সাইডের। তার মানে ওপেন সার্কিট টেস্টের যে ডেটাগুলো সেগুলো কোন সাইডের, লো ভোল্টেজ সাইডের, তাই না? সুতরাং লো ভোল্টেজ সাইডে ইনস্ট্রুমেন্ট লাগানো হয়েছে, তাহলে হাই ভোল্টেজ সাইড কি করা হয়েছে, ওপেন করা হয়েছে। বুঝতে পারছেন নাকি বুঝেন? এসসিটি এরকম থাকলে এর পাশে যে সাইড থাকবে বুঝবেন এই ডেটাগুলো কি ওই সাইডের ডেটা, ঠিক আছে? ওই সাইডের ডেটা আর অপর সাইডে লো শর্ট করা হয়েছে, ঠিক আছে? নেন এবার প্রশ্নে আমাকে বলতেছে যেটা, যে ভাই আপনি ভোল্টেজ রেগুলেশন বের করেন, দেখেন তো কি বের করতে পারছে, রেগুলেশন বের করো, তাই না? কোন লোডে বের করো ভাই, ফুল লোডে। রেগুলেশন বের করতে হবে কোন লোডে বলেন, ফুল লোডে, এবং কত পাওয়ার ফ্যাক্টরে বলেন, 0.8 পাওয়ার ফ্যাক্টর। কোন লোডে, ল্যাগিং লোডে আপনি কি বের করেন, রেগুলেশন বের করেন। এবং আরেকটা কথা বলছে ওইটা থাকে, ওটা পরে বের করবো, আগে রেগুলেশনটা বের করে নিই, ওসব নিয়ে আমার চিন্তা ভাবনা করে দেখেন। এবার রেগুলেশন আসেন, দেখেন তাহলে রেগুলেশন যদি বের করতে হয় তাহলে আমাকে বলেন আমার কি কি লাগে, I2 লাগে, আর ইকুইভ্যালেন্ট 2 লাগে, এক্স ইকুইভ্যালেন্ট 2 লাগে, তিনটা জিনিস বের করতে হবে, বাকিটা কি আমার কাছে কোনো ব্যাপার না। তাহলে I2 বের করো, ও সলিউশন। দেন I2 বের করেন, I2 কিভাবে বের করবেন বললাম না, সেকেন্ডারি কেভিএ কে সেকেন্ডারি ভোল্টেজ দিয়ে ভাগ দিই, তাহলে সেকেন্ডারি কারেন্ট পাবো। তাহলে সেকেন্ডারি কেভিএ কত বলেন, 20 × 10⁻³ কেভিএ ডিভাইডেড বাই সেকেন্ডারি ভোল্টেজ কত বলেন, 220 কত দেখেন তো, কত বলেন, I2 মনে বেরোবে 0.09 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? I2 পেয়ে গেলাম। এবার কি বের করবো বলেন, আর ইকুইভ্যালেন্ট 2 আর কি এক্স ইকুইভ্যালেন্ট, এবার বলেন আমাকে। এবার দেখেন তাহলে দুইটা এই যে টেস্টের রেজাল্ট থেকে কিন্তু আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্ট বের করতে হবে। বুঝতে পারছেন? এখন বলেন ওপেন সার্কিট টেস্ট থেকে আপনি কি পান আর শর্ট সার্কিট টেস্ট থেকে আপনি কি পান বলেন। ওপেন সার্কিট টেস্ট থেকে আপনি যে লসটা পান সেটা হচ্ছে কোর লস,
কোর লস পান। এবং এখান থেকে আরো কিছু বের করা যায়, R0 বের করা, RC বের করা যায়, XM বের করা যায়। শর্ট সার্কিট থেকে কি পাওয়া যায় বলেন? কপার লস পাওয়া যায়। এবং কি পাওয়া যায়? আর ইকুইভ্যালেন্ট পাওয়া যায় এবং কি এক্স ইকুইভ্যালেন্ট পাওয়া যায়। বুঝতে পারছেন না? বোঝেন না? আপনারা প্র্যাকটিস করেন না, বুঝছেন? বাসায় নেন। 90 অ্যাম্পিয়ার কেন? 10⁻³ ভাগ 220 90 অ্যাম্পিয়ার শিওর তুমি? আচ্ছা, কত কত কত? হ্যাঁ হ্যাঁ নাও, কত আসছে তাহলে? 90 অ্যাম্পিয়ার, তাই তো? আচ্ছা নাও, যাই আসো, আসুক 90.9 অ্যাম্পিয়ার, যা আসে আসুক, ঠিক আছে, আসবে, নাও, পারা যাবে তো নাকি? আইটু বেড়ে গেল। তাহলে এবার কি, যদি আর ইকুইভ্যালেন্ট, আমার কি আর ইকুইভ্যালেন্ট টু লাগবে, এক্স ইকুইভ্যালেন্ট টু লাগবে? এখন বলেন, আমার কি ওপেন সার্কিট টেস্ট নিয়ে কাজ করলে হবে? এইগুলো থেকে তো আমি এগুলো পাবো না। আমার বের করতে হবে কি, শর্ট সার্কিট টেস্ট ব্যবহার করতে হবে। তাহলে শর্ট সার্কিট টেস্টের যে পাওয়ার, শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা একটা ইয়া মনে রাখতে বলছিলাম, মনে আছে? সার্কিট মনে রাখতে বলছিলাম, মনে হয় এরকম কিনা বলো, এরকম একটা আর ইকুইভ্যালেন্ট, আর কি বলেন এক্স ইকুইভ্যালেন্ট, আর এই পাশে কি বলেন শর্ট, আর এখানে কি হ্যাঁ ভিএস বা যে 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 পাশে যা রাখো না, ঠিক আছে? এখন দেখো ভালো করে, যেটা মজার বিষয়টা হচ্ছে, তুমি দেখো আগে দেখতে হবে এটা কোন সাইডে পারফর্ম করা হয়েছে বলো, হাই ভোল্টেজ সাইড। এখন হাই ভোল্টেজ সাইড কি প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি। সুতরাং এইগুলো সব প্রাইমারিতে পাবা তুমি। আমার কথা কি বোঝা নাই নাকি? শর্ট সার্কিট টেস্টে ম্যাথ করো নাই? এই ডেটাগুলো কোথায় পারফর্ম করো? হাই ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ সাইডে কোন জায়গার? প্রাইমারি। হাই ভোল্টেজ সাইডে কোন সাইডের? প্রাইমারি সাইড না হাই ভোল্টেজ সাইডটা? সুতরাং এই ডেটাগুলো সবে হবে কি প্রাইমারি সাইডে। সুতরাং এইখানে যে ভোল্টেজ টোল্টেজ সব হচ্ছে কি প্রাইমারি দেওয়া আছে, বুঝতে পারছেন কি? বোঝেন না? সব প্রাইমারি দিতে হবে। তাহলে এখানে যে কারেন্টটা মনে পড়ে, আমরা এই জায়গার আমরা এই যে লসটা, এই লসটা কোন জায়গায়? কার লস? এর লস না? এই লসটা ভাই কিভাবে? আইএসসি স্কোয়ার মনে পড়ে সব কিছু? তোমাদের না মনে পড়লে ভাই আমার কিছু করার নেই। পিএসসি ইকুয়াল টু আইএসসি স্কোয়ার, কোন জায়গার? 2 নাকি 1? 1 কিন্তু এই 2 না 1? তার তোর কি সেরা রে ভাই? হাই ভোল্টেজ সাইড কোন সাইডে? প্রাইমারি। তাহলে প্রাইমারি সাইডের হবে না, 1 হবে, অন সাইডের। এই কথা বুঝলেন নাকি? তাহলে এখানে পিএসসির মানটা কত বলেন? 1360, আর আইএসসির মান দেওয়া আছে কত? 10.5 এর স্কোয়ার ইন্টু কত? আর ইকুইভ্যালেন্ট 1। তাহলে এখান থেকে আমরা আর ইকুইভ্যালেন্ট 1 বের করে ফেলবো। কিন্তু আমার কি আর ইকুইভ্যালেন্ট 1 লাগবে না আর ইকুইভ্যালেন্ট 2 লাগবে? 2 লাগবে। তাহলে এর আবার রেফার করে কোন সাইডে? সেকেন্ডারি সাইড নিয়ে যাবো। হ্যাঁ কর, দ্রুত কর ভাই। মিলছে? কত বেরিয়েছে? 3.26। আচ্ছা ঠিক আছে, এত। এবার আসেন দেখো তো, এই জায়গায় 86 ভোল্ট মানে কোন জায়গায় 86 ভোল্ট? এই জায়গায় 86 ভোল্ট না এই জায়গার? আর এই জায়গায় কারেন্টটা কত বলেন? 10.5 না রেটেড কারেন্ট? এই কথা বলো, তাই কি না? বুঝতে পারছেন না? বোঝেন নাই? তাহলে আপনি এখানকার এটা পেয়ে গেছেন। এখন আপনি যদি এই জায়গার ভোল্টেজ জানেন আর এই জায়গায় কারেন্ট জানেন, তাহলে আপনি কি টোটাল, বারবার বলি এজন্য লেকচারগুলো ভালো করে দেখবা। শর্ট সার্কিট টেস্টে কি করা হয়? শর্ট সার্কিট টেস্টে এমন পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হবে যে ভোল্টেজ সাপ্লাইয়ের কারণে 10.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। সুতরাং এখানে 86 ভোল্ট দিলে এখানে তখন 10.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? তাহলে 86 ভোল্ট এখানে দিতে হবে, সাপ্লাই দিতে হবে 86 ভোল্ট। সাপ্লাই ভোল্ট তো এখন 2200 ভোল্ট দেবো না, 2200 ভোল্ট দিতে শেষ, কারণ ওপে শর্ট সার্কিট করা হয়েছে পেশা। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? তাহলে আর ইকুইভ্যালেন্ট আপনি যদি এখন এই জায়গায় ভোল্টেজ জানেন, কারেন্ট জানেন, তাহলে টোটাল জেড ইকুইভ্যালেন্ট বের করতে পারবেন না? তাহলে জেড ইকুইভ্যালেন্ট কিন্তু সেটা বেরোবে কোন সাইডের? প্রাইমারি সাইডের। তাহলে ভি ভাগ আই, তাহলে ভি কত বলো? 86 ভাগ কত? 10.5। তাহলে কত বলেন? দ্রুত করেন 8.19। ঠিক আছে, বেড়ে গেল। এবার আমি এখান থেকে টোটাল জানি, তাহলে এটা থেকে এই ভোল্ট বাদ দিলে এক্স ইকুইভ্যালেন্ট পাবো। তাহলে বাদ তো নরমালি না, ভেক্টরিক্যাল বাদ, রুট ওভার জেড ইকুইভ্যালেন্টের স্কোয়ার মাইনাস আর ইকুইভ্যালেন্টের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুইভ্যালেন্ট পাওয়া গেল। কত বলেন? 7.51 নেন। এখন আমার তো এগুলো প্রাইমারি সাইডে রাখে লাভ নাই, এগুলো আমার কোন সাইডে রাখতে হবে? সেকেন্ডারি। তাহলে আমার লাগবে আর ইকুইভ্যালেন্ট 2 এবং কি লাগবে? এক্স ইকুইভ্যালেন্ট 2। তাহলে আর ইকুইভ্যালেন্ট 2 বের করার উপায় কি? 3.26। আমরা কি প্রাইমারি থেকে কোন সাইডে যাচ্ছি? সেকেন্ডারি। তাহলে 220 বাই কত বলেন?
22 তার উপরে কি বল স্কয়ার ইকুয়াল টু এখানে কত আছে বলেন 7.51 সেকেন্ডারি যাচ্ছে তাই কিনা তাহলে 220 বাই কত বলেন 22 এর উপর কি স্কয়ার নেন আর ইকুইভ্যালেন্টের মান বের হচ্ছে কত 0.0326 এটা মান বের হবে 0.075 বাস সবগুলো আছে i2 পেয়ে গেছি আর ইকুইভ্যালেন্ট 2 পাইছি x ইকুইভ্যালেন্ট 2 এবার আমি ভোল্টেজ রেগুলেশন বের করতে আমরা কি আটকায় বলো ভোল্টেজ রেগুলেশন ফর্মুলা কি বলো i2 আর ইকুইভ্যালেন্ট 2 cos θ প্লাস 2 sin θ ডিভাইডেড বাই কত বলেন তাই কি না i2 কত বলেন মরে না কেন তো খুব বেয়াদব i2 কত হচ্ছে বলো 90.9 i ইকুইভ্যালেন্ট কত আর r ইকুইভ্যালেন্ট কত r ইকুইভ্যালেন্ট টু 26 ইনটু cos θ কত পাওয়ার ফ্যাক্টর বলছে 0.8 তাহলে বললাম এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে কারণ ম্যাক্সিমাম জায়গায় 0.8 এ দেওয়া থাকবে তাহলে cos θ এর মান যদি 0.8 হয় তাহলে sin θ এর মান কত হবে 0.6 মুখস্থ হয়ে যাবে তবে তোমরা একটু ইয়া করো আচ্ছা x ইকুইভ্যালেন্ট তাই না মান কত বলো 0.0751 ডিভাইডেড বাই কত বলেন V12 এখন V12 কি হবে বলেন V12 কি হবে V12 তো এই জায়গার ভোল্টেজ না আমরা নিচ্ছি কোন জায়গার ভোল্টেজ এই জায়গার ভোল্টেজ সুতরাং এখান থেকে এটাকে ড্রপ না এই যে এটাকে ড্রপ না আমি যে এটাকে ড্রপ না তাহলে এখান থেকে এই ভোল্টেজ বাদ দিলে এই জায়গার ভোল্টেজ পাবো তাহলে এই জায়গার ভোল্টেজ নিচে বসাবো বুঝতে পারছেন না তাহলে কত হইছে এটা করলে 90.9 আরেকবার করি না 0.0326 ইনটু 0.8 প্লাস 0.6 ইনটু 0.0751 ঠিক আছে তার সাথে গুণ হবে কত বলে 90.9 দিলাম এটা করলে কত হচ্ছে 6.46 এরকম আসছে কিনা তাহলে এটা হচ্ছে কি বলেন আপনার ভোল্টেজ ড্রপ কিন্তু নিচে বসবে কি বলো এই জায়গার ভোল্টেজ তাহলে 220 থেকে এই ভোল্টেজ বাদ দিয়ে এখানকার ভোল্টেজ তাহলে 220 মাইনাস হবে অ্যানসার তাহলে কত 213.53 এখন যদি এটা করো তাহলে আগে ছিল কত বলো 6.46 ভাগ 213.53 কোন হবে কত 100 তাহলে কত 3.02% এই যে 3.02 মানে 2.919% ও একটু এরর হইতে পারে সমস্যা নেই 3 কত বলো 0.2% কম বেশি হচ্ছে কেন বলতে পারো কারণ বইতে এরা কি নিছে এরা 220 দিয়ে ভাগ দিছে বইতে এরা কোন জায়গায় ভোল্টেজ দিয়ে ভাগ দিছে এই জায়গায় ভোল্টেজ দিয়ে ভাগ দিছে কথা বুঝছো বইতে ভাগ দিছে কোন জায়গায় ভোল্টেজ ভাগ দিছে কিন্তু আমরা সবাই চিন্তা করতেছি কোন সময় কোন জায়গা দিয়ে এইখানে আমরা প্রিসিশনের বই ফলো করতেছি আমরা এই নরমাল বই ফলো করতেছি না কি রেগুলার বই ফলো করতেছি না বুঝতে পারছেন কোনো সমস্যা নাই কিসে কাটবে অ্যানসার দেখে সলিউশন করে কাটবেন না কিন্তু কাটবে কেন আমার তো আচ্ছা এইখানে 6.46 আসছে না হ্যাঁ 6.46 কাটবে কেন আচ্ছা এই জায়গায় কি করলাম আমরা এখানে দাঁড়াও তো একটু দেখেন আমাদের সাথে বইয়ের উত্তর মিলতেছে না কেন মিলতেছে না কারণ দেখেন ওরা সবকিছু প্রাইমারি সাইড নিয়ে করছে বুঝতে পারছেন আমরা সেকেন্ডারি সাইড নিয়ে করতেছি সমস্যা নেই একই কথা আমরা আলোচনা করবো প্রাইমারি সাইড করার জন্য নেন তাহলে আমরা যদি এই এখানকার 220 যে ভোল্টেজটা 220 যদি আমরা ভাগ দিতাম 220 যদি ভাগ দিতাম আমরা মানে এইখানকার ভোল্টেজ ভাগ দিতাম আমরা এইখানকার ভোল্টেজ ভাগ দিতাম তাহলে কত আসতো 2.93 দেখো 2.93 কিন্তু মিলছে ওদের সাথে মিলছে 2.99 ঠিক আছে ভোল্টেজ 9% 2.9% কিন্তু আমরা এইখানকার ভোল্টেজ আমরা কোন সাইডের সাপেক্ষে চিন্তা করছি লোড সাইডের সাপেক্ষে তাহলে 220 নিচ্ছি না 220 থেকে ড্রপ বাদ দিয়ে তারপর এটা পাচ্ছি তারপর এটা ভাগ দেবো তাহলে 220 না 220 মাইনাস 6.46 এখন আসছে 3.02 সুতরাং লোডের সাপেক্ষে করলে হচ্ছে 3.02% এবং এর সাপেক্ষে করলে কত হচ্ছে বলো 2.91% সুতরাং আমরা লোডের সাপেক্ষে করতেছি ঠিক আছে ভাই কোনো প্রবলেম নাই যে যার সাপেক্ষে ধরবে তার সাপেক্ষে আসবে বুঝতে পারছেন নাকি বুঝেন না যদি কেউ এর সাপেক্ষে ধরে তাহলে তার অ্যান্সার একরকম আসবে যদি আমরা লোডের সাপেক্ষে ধরি তার অ্যান্সার কি আর একরকম আসবে বুঝতে পারছেন নাকি বুঝেন না সুতরাং আমরা এর সাপেক্ষে করতেছি যেহেতু সুতরাং আমাদের আছে 3.02% ঠিক আছে ওকে বুঝতে পারছেন না বুঝেন না দেন
ফর্মুলা লিখবেন, আপনি কার সাপেক্ষে ধরতেছেন বুঝছেন, তাহলে আর কাটবে না, কোনো প্রকার প্রবলেম হবে না। আপনি লোডের সাপেক্ষে নেন কেউ আর কাটবে না, বুঝতে পারছেন? এবার আসেন দেখেন কোশ্চেন 2 গেল, এবার আসবে কত নম্বর? কোশ্চেন 3। ঠিক আছে, এবার আসবে আমাদের কোশ্চেন 3 যে ম্যাথটা আছে, আর 2টা ম্যাথ করলে মোটামুটি আমাদের খতম। ঠিক আছে, কিন্তু আর 2টা ম্যাথ করার আগে আর একটা কনসেপ্ট দিব, তারপরে ওই 2টা ম্যাথ হবে, এছাড়া ওই 2টা ম্যাথ আমরা যেতে পারবো না। নেন এবার তাহলে কোশ্চেন আমাদের কত নাম্বার? 3 নাম্বার কোশ্চেন। তাহলে কোশ্চেন 3 যেটা বলতেছে সেটা হচ্ছে যে একটি যে রেটিং সেটাকে লিখে ফেলি। এটা সহজ বুঝছেন, 230/400 কত ভোল্টেজ? 60 ভোল্ট। আচ্ছা, ট্রান্সফরমার প্রাইমারিতে R1 এর মান দেওয়া আছে কত বলেন? 0.2, X1 দেওয়া আছে কত বলেন? 51। ঠিক আছে, সেকেন্ডারিতে R2 দেওয়া আছে কত বলেন? 0.75। আর এখানে দেওয়া আছে কত বলেন? X2 দেওয়া আছে কত বলেন? 1.8 ওহম। ঠিক আছে, যদি পাওয়ার ফ্যাক্টর 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগে কি করা হয়? সরবরাহ করে কত কারেন্ট? 8 অ্যাম্পিয়ার সরবরাহ করে। মানে 8 অ্যাম্পিয়ার সরবরাহ করে, তাহলে এটা কোন জায়গার কারেন্ট? সরবরাহ কারেন্ট থাকলে বুঝতে হবে সেকেন্ডারি কারেন্ট, এই I2 সরবরাহ করতেছে না। সরবরাহ করে কোথায়? মানুষ লোডে সরবরাহ করে, দেখি না? তাহলে লোড লাগাবো, সেকেন্ডারিতে লোড লাগাবো না, এই পাশে লোড লাগাবো, সুতরাং I2 হবে কত? 8 অ্যাম্পিয়ার। তবে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ কত হবে? কোশ্চেন কিন্তু একটু ঘুরাই গেছে, মনে হতে পারে রেগুলেশনের ম্যাথ না, কিন্তু রেগুলেশনের কনসেপ্ট দিয়ে করা লাগবে, বুঝতে পারছেন? কেন বলতে দেখেন, আমি যে 230/400 এটা কোন জায়গায় আছে বলেন? এই জায়গায় 230, এই জায়গায় 460, এখানে ভোল্টেজ কত হবে বলেন? 460 কে আমি লিখতে পারবো? কি করতে হবে তাহলে? 460 থেকে আগে ড্রপ বের করতে হবে, ড্রপ বের করে দেন এইখান থেকে ড্রপ বাদ দিলে আমি এটা পাই যাবো, টার্মিনাল ভোল্টেজ পেয়ে, বুঝতে পারছেন? এখন এই ড্রপ বের করার জন্য ফর্মুলা আছে আমাদের, I2 R ইকুইভ্যালেন্ট টু cos θ প্লাস X ইকুইভ্যালেন্ট টু sin θ, কারণ উপরেরটাই তো ড্রপ, তাহলে ড্রপটা বের করব। তাহলে মোটামুটি কিন্তু রেগুলেশন রিলেটেড ম্যাথ আর কি, বুঝতে পারছেন না? বুঝলেন? ক্লিয়ার? 460 এইখানকার কারেন্ট দিচ্ছে কত অ্যাম্পিয়ার? 8 অ্যাম্পিয়ার। পাওয়ার ফ্যাক্টর কত বলেন? 0.8। তাহলে এখানকার ভোল্টেজ কত হবে? তাহলে এই আগে এইখানকার ড্রপ বের করা লাগবে, তাহলে R ইকুইভ্যালেন্ট টু প্লাস বের করব, তাই না? এই বুঝা গেছে কি? তাহলে ড্রপ বের করো, সলিউশন। তাহলে ড্রপ বের করতে গেলে তো কি কি লাগে বলো? I2 লাগে। I2 দেওয়া আছে কিনা বলো? 8 অ্যাম্পিয়ার। দেখো এই জন্য কিন্তু কেভিএ দেওয়া নাই, কেভিএ তো থাকলে কিন্তু ওইখান থেকে I2 বের করে নিয়ে আসলে, ঠিক আছে? আচ্ছা দেখেন R ইকুইভ্যালেন্ট কোন পাশে বলেন? যেহেতু সেকেন্ডারি ভোল্টেজ বের করতে বলছে, টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে, সুতরাং সব জিনিস কোথায় নিয়ে যেতে হবে? সেকেন্ডারিতে নিতে হবে, বুঝতে পারছেন? তাহলে সেকেন্ডারিতে ঠিক থাকবে 0.75 সি থাকবে, প্লাস এইটা নিয়ে যাবো সেকেন্ডারিতে 0.2 ইন্টু কত বলেন? 460 ডিভাইডেড বাই কত বলেন? 230 এর কি বলেন? স্কয়ার, বাস যোগ দেন। এবার আছে কত বলেন? X ইকুইভ্যালেন্ট টু কত হবে বলেন? X2 ঠিক থাকবে 1.8 প্লাস এর কত হবে? 0.51 গুণ কত হবে? 460/230 এর স্কয়ার ইকুয়াল টু নেন। তাহলে এটা করলে অ্যান্সার হচ্ছে 1.55, কত হচ্ছে বলেন? 3.84, বুঝতে পারছেন? তাহলে এবার আমরা কি বের করতে হবে বলেন? ভোল্টেজ ড্রপ বের করতে হবে। কি বের করতে হবে? ভোল্টেজ ড্রপ তো বের করতে পারবো আমরা, পারবো না? কি বলেন? উপরেরটা I2 R ইকুইভ্যালেন্ট টু cos θ প্লাস, কঠিন অঙ্ক নাকি খুব? কিন্তু একটু মানে হ্যাঁ, একটু জাস্ট থিওরি কনসেপ্টটা ধরতে পারলেই আছে। যদি এখানে লিখবো তাহলে এখানে কি করতাম? I2 কত বলেন? 8 অ্যাম্পিয়ার। আচ্ছা, আজকে একজন কমেন্ট করছে সকালবেলা যে ভাই আপনি অনেক জঘন্য, আপনি অনেক মানে কথা এত ঘুরায় পেঁচায় বলেন কেন? মানে ওই যে why the transformer rating is in KVA not in kilowatt, ভাই আপনি এত ঘুরায় পেঁচায় বলেন কেন অ্যান্সার গুলো? হ্যাঁ, তাহলে আমি তার বললাম যে দেখেন ভাই, আপনি যদি মানে স্ট্রেট হতে চলেন তাহলে আপনি কি যেন একটা লিখছি কমেন্টে, কমেন্টে সুন্দর একটা কমেন্ট লিখছি যে আমি এরকম বলি এই কারণে, কারণ আপনারা না কিছু চিন্তা করতে পারবেন। আমি যদি আপনাকে এক লাইনে অ্যান্সার বলে দেই, আপনি জীবনেও আপনি চিন্তার মানে আপনি ঢুকতে পারবেন না এবং চিন্তা করতে পারবেন না, চিন্তা করার বিষয়, এবং আপনি মানে ফিল পাবেন না জিনিসটার, যে আসলে জিনিসটা এরকম। হ্যাঁ, তো এরকম আছে অনেক পাবলিক, ভাই আপনি এত মানে ঘোরায় পাশে কেন অ্যান্সার বলেন? ভালোই লাগবে আর কি, ঘুম থেকে উঠে দেখতে আর কি। সবচেয়ে ওয়ার্ড ভালো লাগছে আপনি জঘন্য। হ্যাঁ, আপনি জঘন্য, এত ঘোরায় পাশে অ্যান্সার বলেন কেন? তখন আমি বলছি যে ভাই, যে আমি আসলে আপনারা বলি এই কারণে, কারণ আপনি যাতে আপনি চিন্তা করার
ক্ষমতা বাড়ে আপনার, যে না জিনিসগুলো কত ডেপথ থেকে আসছে, আমরা যেরকম চিন্তা করি আসলে জিনিসগুলো এরকম না। নেন হাইট ভালোই লাগে না, আর ইকুইভ্যালেন্টটা কত 0.55, আর কত হবে কস্তারে কত হবে 0.8। তুমি যদি এখন আমার কথা আছে, তুমি যদি এক কথায় অ্যান্সার চাও তাহলে তোমার তো আমার লেকচার দেখার দরকার নাই। তুমি যখন শুরুতেই দেখতেছো 1 ঘন্টা, তুমি কেন তুমি এই লেকচারের মধ্যে ঢুকবা ভাই? তুমি ডিরেক্ট বই খুঁজো, বইয়ের এক পেজ পড়া শেষ, কোনো ভিডিও ইউটিউব দেখা লাগবে না তোমার। তুমি কেন আমার কাছে আইছো? কিন্তু বইয়ের অ্যান্সার আমি তোমার এক লাইনে বলে দিই, তাহলে তুমি আমার কাছে দরকার নেই তো। হ্যাঁ এক্স ইকুইভ্যালেন্ট কত হবে তাহলে 3.84 ইনটু কত হবে sin θ, 0.8 থাকলে 0.6, তাহলে অ্যান্সার আসবে কত বলো? ভোল্টেজ ড্রপের মানে 28.352। তাহলে এই ধরনের লোকও আছে, বুঝছো? তোমরা তো শুধু বলো যে ভাই একবার দেখলে সে মানে আপনার ফ্যান হয়ে যাবে, ম্যাক্সিমাম হবে, কিন্তু কিছু কিছু পাবলিক আছে হ্যাঁ এরকম, তাই ভাই এত করে লাভ আছে, মেরে দেন। কথা বলো বলেন, হ্যাঁ 460 মাইনাস হ্যাঁ 20 কি আছে বন্ধু? হ্যাঁ সেটাই 431.65 ভোল্ট, তাই না? ভোল্টেজ কমে গেল না? নেন এই অঙ্ক খুব কঠিন অঙ্ক নাকি? আচ্ছা দেখেন, এইবার আমরা একটা নিউ ডাইমেনশন, আমরা আগেই বলছি যে আপনারা মানে এই ধরনের ম্যাথ 2-3টা ম্যাথ দেখে বের তোমার সোজা, ঠিক আছে ম্যাথ করতে চলে যায়, এরকম কিন্তু করা যাবে না। হ্যাঁ আমরা সবসময় যে রেগুলেশন বের করলাম সবগুলা কোন সাইড থেকে বের করলাম বলো? সেকেন্ডারি সাইড থেকে বের করলাম। কিন্তু আমরা চাইলে, তোমার মনে প্রশ্ন আসতে পারে না যে ভাই আপনি যেহেতু ভোল্টেজ ড্রপ এর কারণে হবে আপনি সবগুলোকে সেকেন্ডারিতে নিয়ে আপনি রেগুলেশন বের করতেছেন, বেশ ভালো কথা। যদি ভোল্টেজ ড্রপ এর কারণে হয় তাহলে আপনার একে এর কাছে নিতে হবে না, আপনি একে ধরে এই পাশে নিয়ে আসেন, এখানে ভোল্টেজ ড্রপ বের করেন, তাহলে আপনার কি বের রেগুলেশন বের গেল। হ্যাঁ সম্ভব এটা, বুঝতে পারছেন? আমরা এতক্ষণ যাবত রেগুলেশন বের করলাম সব কোন সাইডে ক্যালকুলেশন করে, সেকেন্ডারি সাইডে নিয়ে তারপর আমরা রেগুলেশন ক্যালকুলেট করলাম, কিন্তু আমরা কিন্তু পারবো এগুলোকে আমরা কোথায় নিয়ে আসতে পারবো? প্রাইমারি তাতে পারবো, প্রাইমারি এখানে ড্রপ বের করে রেগুলেশন বের করতে পারবো। হ্যাঁ এক্স্যাক্ট, লোড ভোল্টেজ তখন কোনটা নেব? লোড ভোল্টেজ তখন তো লোড আছে এই পাশে, তখন তো লোড তো এই পাশে নাই, তখন আসলে লোড ভোল্টেজ কোনটা নেব? তখন আমি যখন সবকিছু কি পেয়ে নিয়ে এই পাশে নেবো, তখন লোডকেও নিশ্চয়ই এই পাশে নিয়ে আসবো। কথা বলে করে বুঝুন, আমি যখন সবকিছুকে এই পাশে নিয়ে আসছি তাহলে লোডকেও কোন পাশে এই পাশে নিয়ে আসবো। তাহলে লোড যখন এই পাশে নিয়ে আসবো তখন লোড কি এই জায়গায় লাগবে না? লোড যখন এই পাশে লাগবে তখন লোডের ভোল্টেজ কোনটা? এটা, তখন এই ভোল্টেজ ভাগ দেবো। বুঝেন না কথা? না দেখেন, এই পাশে যে ভোল্টেজ ছিল সেটাকে যখন আমি রেফার করে এই পাশে নিয়ে আসবো তখন তো সে কোন জায়গার ভোল্টেজ পাবে? এই জায়গার ভোল্টেজই পাবে। ওই জায়গার ভোল্টেজ যা ছিল আমি যখন ধরে এই পাশে রেফার করে নিয়ে আসবো তখন তার ভোল্টেজ চেঞ্জ হয়ে কোন জায়গার ভোল্টেজ সমান হয়ে যাবে? এই জায়গার ভোল্টেজ সমান হয়ে যাবে, প্রাইমারি ভোল্টেজ সমান হয়ে যাবে। কথা কি বুঝছেন নাকি? ক্লিয়ার তো নাকি? প্রাইমারি সাপেক্ষে লোডের কারেন্ট প্রবাহিত। হ্যাঁ বুঝতে পারছেন না? বুঝেন নাই? আমি আপনাকে একটু আপনি ওই সেলের মতো বলেন না ভাই, আপনি এত বিস্তারিত মানে ঘোরায় পেছায় বলেন, শুরু করেন আর কি। হ্যাঁ ভালো লাগলো, আবার সেলটার প্রতি মানে এক প্রকারের হতাশা না, এক প্রকারের হ্যাঁ মায়া জন্মালো তার উপর। আসলে ছেলেটা আসলে কি বলবো, 9 বছর বা 90 বছরও হবে না তার। এগুলোকে দেখাবো নাকি? আচ্ছা একটু দেখা, তাহলে দেখো দিকে, তাহলে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা দেখি একটু। হ্যাঁ ওটা দেখা দেওয়া যেত আর কি, এটা দেখা দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, another important concept. দেখেন চাকরি পরীক্ষা এরকম দেয় বলে এটা শিখতে তো এটা না, এরকম করে কি দেয়? বইতে আছে ম্যাথ করবাম, ভয় পার বইতেই আছে ম্যাথ, দেখেন বইতেই আছে ম্যাথ, দেখো দিকে। এটা হচ্ছে আমাদের সেই কনসেপ্ট আমরা বলে সেই ইম্পর্টেন্ট কনসেপ্টটাকে আমরা দেখবো, ঠিক আছে? দেখেন এদিকে আমরা, এটা হচ্ছে আমাদের সেই আমরা এইরকম কি মডেল শিখছিলাম না ট্রান্সফরমারের প্রথম মডেলিং, মনে পড়ে? যে এটা আসলে প্রথমে এটা আসলে এই জায়গায় ছিল, মনে পড়ে? মাঝখানে ছিল। আমি একটু দেখানো ট্রাই করি, এই খাতায় আছে কিনা আমি জানি না, এই খাতায় নাই এখন, আর বুঝতে পারছেন ওই নাসিমের কাছে যে খাতা, ওই খাতায় দেখেন
আমরা যেটা করতে পারি, তোমাদের মনে পড়ে কিনা জানি না, পিডিএফ থাকলে বের করো, দেখাই দিই। দেখেন এইটা হচ্ছে আমরা এরকম ডিজাইন করছিলাম নম্বর পরে, ওই যে আগে ইকুয়েশন থেকে ডিরাইভ করে করে আমরা সবগুলো এখানে কোন পার্সেন্ট ছিলাম, প্রাইমারি সেট আনছিলাম, তাই কি না? এবং আমরা বলতেছিলাম যে এই কারেন্টটার মান কেমন, খুবই কম, আই নোটের মান কি খুবই কম। সুতরাং এই ব্রাঞ্চটাকে আমরা এর সামনে দেখাইতে পারি, এই ব্রাঞ্চটা কোন দেখাতে পারি, সামনে আনতে পারি। তখন এই ব্রাঞ্চটাকে সামনে আনবো, তখন R1 প্লাস এই দুটো সিরিজ চলে আসবে, তাই না? এই দুটো যোগ করলে আমরা এই যে আর ইকুইভ্যালেন্ট, এই যে আর ইকুইভ্যালেন্ট 1 পাচ্ছি, ঠিক আছে? আবার এই দুটো যোগ করলে আমরা কত এক্স ইকুইভ্যালেন্ট 1 পাচ্ছি, তাই না? বুঝতে পারছেন তো? তাহলে এই ধরনের এরকম একটা কনফিগারেশন আসবে। তাহলে দেখুন সবকিছু আমরা কোন সাইডে নিয়ে এসেছি, প্রাইমারি সাইডে, এবং একইভাবে এইখানেও সবকিছু আমরা কোন সাইডে নিয়ে গেছি, সেকেন্ডারিতে নিয়ে গেছি। বুঝতে পারছেন না? বোঝেন? তাহলে দেখেন তো এখন দেখেন এইখানে, তাহলে এইখানে E2 থেকে এই ড্রপ বাদ গিয়ে এর কাছে ভোল্টেজ আসছে। সুতরাং এই ড্রপটা পাবো E2 মাইনাস হবে এই জায়গার ভোল্টেজ, E2 মাইনাস হবে এই জায়গার ভোল্টেজ। তাহলে কেমন ড্রপ পাবো, এই যে, তাহলে এই সেই নো লোড ভোল্টেজ হবে। তাহলে কোন জায়গার ভোল্টেজ, এইটা হবে নো লোড ভোল্টেজ। যদি লোড আমরা খুলে ফেলি, নো লোড রেখে তাই এখানকার ভোল্টেজ যাবে, এই জায়গার ভোল্টেজ হবে, তাই কি না? তাহলে নো লোড অবস্থার ভোল্টেজ মাইনাস লোড অবস্থার ভোল্টেজ, লোড অবস্থার ভোল্টেজ তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলে আমরা কি পাবো, ভোল্টেজ ড্রপ পাবো, এর আমরা ভোল্টেজ ড্রপ পাবো, তাই না? বুঝতে পারছেন না? বুঝেন? নো লোড ভোল্টেজ কিন্তু মানে কোন জায়গায়, এই জায়গায় নো লোড ভোল্টেজ কিন্তু, তো এই জায়গায় নো লোড ভোল্টেজের মান সমান কার সমান হবে, এটা সমান হবে, তো এই জন্য এটাকে বলছেন নো লোড ভোল্টেজ। তাহলে এই জায়গার ভোল্টেজ মাইনাস এই জায়গার ভোল্টেজ, তাহলে আমি ড্রপ পাবো, ড্রপ ভাগ হবে কি লোডের অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে লোডের অ্যাক্রসে ভোল্টেজ, ঠিক আছে? এই নিয়ম তো আমরা করে আসছি ভাই, এই নিয়মের কথা। এবার এখানে আসো, দেখো, তাহলে এবার যখন সবকিছুকে আমরা প্রাইমারিতে পাঠাই দেবো, তাই না? তাহলে ভাই শুধু ট্রান্সফরমার দেখানোর জন্য লোডটাকে আমরা এই পাশে রাখছি, কিন্তু আমাদের সবকিছু এক পাশে ট্রান্সফার করে দিই, তাই এই লোড কোন জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। এবং লোডের অ্যাক্রসে ভোল্টেজ তখন কি বলো, E1। তাহলে এখন এই ড্রপ করবে কতটুকু, সাপ্লাই ভোল্টেজ মাইনাস হবে এই জায়গার ভোল্টেজ, তাহলে এই জায়গার ড্রপ পাবো ডিভাইডেড বাই লোডের অ্যাক্রসে ভোল্টেজ E1। তাহলে আমরা রেগুলেশন পেয়ে যাবো। বুঝতে পারছেন নাকি? বুঝেন? এই যে নো লোড ভোল্টেজটা কি ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ VS হবে, সাপ্লাই ভোল্টেজ, তাই না? কারণ আমি যখন এখানে কোনো প্রকার লোড লাগাবো না, লোড খুলে ফেললাম, তখন এই জায়গার ভোল্টেজ সব কি হবে, এই জায়গার ভোল্টেজ, কারণ তখন তো ট্রান্সফরমার নাই, সবকিছু ধরে তো আমরা পাশে নিয়ে আসছি, তখন তো ট্রান্সফরমার নাই, যখন লোড খুলে ফেলবো তখন কি সাপ্লাই ভোল্টেজের মানে কি হবে, নো লোড ভোল্টেজ সমান। তাহলে সাপ্লাই ভোল্টেজের মানে কি, সাপ্লাই ভোল্টেজ সমান মাইনাস হবে লোড লাগালাম, তাহলে লোড লাগালে কি এই জায়গার E1টাই কি হবে, জায়গার ভোল্টেজ হবে, তাহলে সেই E1 এখানে হবে VS মাইনাস E1 ডিভাইডেড বাই কি হবে লোড ভোল্টেজ, লোডের একটা ভোল্টেজটা কি বলে, এটাই কি সেই E1। তাহলে এই জায়গার ভোল্টেজ ড্রপ কিভাবে বের করবো, সাপ্লাই ভোল্টেজ থেকে আমরা এই জায়গার ভোল্টেজ বাদ দিলে, মানে E1 বাদ দিলে আমরা ড্রপ পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা উল্টা ভাবে কি বলতে পারি, প্রশ্ন তোমাকে যদি বলে সাপ্লাই ভোল্টেজ বের করো, কথা বুঝছো, প্রশ্নতে কি বল সাপ্লাই ভোল্টেজ বের করো, তখন কি এই ভোল্টেজ প্লাস এই ড্রপ যোগ করলে এই ভোল্টেজ পাবো। ঠিক সেরকম ম্যাথে আমরা এখন করতে যাচ্ছি। জি, আপনাকে ট্রান্সফরমার রেটিং যদি বলে তাহলে ইউনিট হয়ে যাবে না বলা, বুঝতে পারছেন না? বুঝেন? তাহলে আপনাকে এইগুলো বলবে। এবার কি বলছে, সাপ্লাই ভোল্টেজ বের করো। তাহলে আগে যে ম্যাথটা করলাম টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে, তখন সেকেন্ডারি সব কাজ নিয়ে কাজ করছি। এবার সাপ্লাই ভোল্টেজ নিয়ে কাজ করে, তখন এখন সেকেন্ডারি থাকলে হবে না, তখন কোথায় চলে যেতে হবে, প্রাইমারি সাইড নিয়ে আসতে হবে। প্রাইমারি সাইড নিয়ে ব্যাক ক্যালকুলেশন করতে করতে ইউনিটের মান পেয়ে যাবো। বুঝেন এই শীর্ষ সাইড মাইন্ড করলেন, সুন্দর অঙ্ক না নাকি? সাপ্লাই ভোল্টেজ বের করো। আচ্ছা, যেই কনসেপ্ট বললাম ওই কনসেপ্ট দিয়ে ম্যাথ করবো, তাই না? তার মানে রেগুলেশন দুইভাবে বের করা যায়, সেকেন্ডারি সাইডে বের করে তবে কি প্রাইমারি সাইডে বের করা যাইতে পারে। এখন দেখো এখানে বল সাপ্লাই সাইড ভোল্টেজ বের করো। তাহলে সাপ্লাই ভোল্টেজ বের করো, তার মানে বুঝতে হবে যে সবকিছু কোন সাইডে আনতে হবে, প্রাইমারিতে আনতে হবে। ভোল্টেজ ড্রপ বের করে দেন, রেফার করে যে রেগুলেশন তো বের করলাম, সেম হবে। জি সেম হবে, একটা ট্রান্সফরমার রেগুলেশন সবসময় সেম, নেভার আসেন। 24 নাম্বার, তাহলে ওই কথাটা খাতায় লেখা লাগলো না, ওটা আমার এখানে চালা দিলাম। এবার দেখো কি বলছে বলো, একটু সময় কম লাগে, নতুবা আরো বেশি লাগতো, বুঝতে পারছো? 10 kVA কত ভোল্টেজ আসছে এখানে, 2000 বাই কত হবে 400 ভোল্ট, বুঝতে পারছেন? তাহলে এবার শর্ট সার্কিট টেস্টের ডেটা দেওয়া আছে, কারণ ওপেন সার্কিট টেস্টের ডেটা দেওয়া আমার কাছে আননেসেসারি, তাই কি না? আমার কি রেগুলেশন বের করতে ওপেন সার্কিট টেস্ট লাগে? শর্ট সার্কিট টেস্ট লাগতে পারে। 60 ভোল্ট 4 অ্যাম্পিয়ার আর কত বলেন 100 ওয়াট, তাই না? তাহলে এবং একটা কথা বলছে যে যদি রেটেড কারেন্টে 400 ভোল্ট সরবরাহ করে, এটি যদি 0.8 পাওয়ার ফ্যাক্টরে ল্যাগ রেটেড কারেন্টে 400 ভোল্ট করে সরবরাহ করে, মানে কারেন্ট কত বলো তখন, রেটেড, তাই কি না? কারেন্ট কি কারেন্ট, রেটেড কারেন্টে, কারণ তখন তো কোন কারেন্টই ফ্লো করবে,
শর্ট সার্কিট টেস্টে কোন কারেন্ট ফ্লো করে বলো? রেড কারেন্ট ফ্লো করে, বা যাই হোক, তারপর রেড ফ্লো করবে এবং বলতেছে পাওয়ার ফ্যাক্টর তখন কত বলো? 0.8 পাওয়ার ফ্যাক্টর। এই অবস্থায় যদি সে কত ভোল্ট সরবরাহ করে বলো? 400 ভোল্ট সরবরাহ করে, তাহলে আমার কি বের করতে হবে বলো? সাপ্লাই ভোল্টেজ কি করতে হবে? বের করতে হবে। বুঝতে পারছেন? মানে মজার বিষয় হচ্ছে যে ওইটা বের করতে একটু না লাগবে না, দেখো দিকে। তার মানে এখানে যেটা বলা ট্রাই করতেছে এরা যে এইখানে কোন কারেন্ট ফ্লো করবে বলো? রেড কারেন্ট ফ্লো করবে। লোড তখন কি 0.8 পাওয়ার ফ্যাক্টর, মানে এখানে যে লোড আছে এটা কি 0.8 পাওয়ার ফ্যাক্টর লোড, এবং কত ভোল্টেজ বলো? 400 ভোল্ট। মানে কোন জায়গার ভোল্টেজ? এই জায়গার ভোল্টেজ 400 ভোল্ট। দেখো এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ কি করে বলো? মিলে যাচ্ছে না। 400 ভোল্ট সরবরাহ করে, 400 ভোল্ট আচ্ছা 400 ভোল্ট সরবরাহ করে মানে কোন সাইডে সরবরাহ? সেকেন্ডারি সাইডে সরবরাহ করে, ঠিক না? যখন এটাকে আমরা প্রাইমারি সাইডে নিয়ে আসবো তখন 400 থেকে সে কনভার্টার কিসে হয়ে যাবে? 200 তে হয়ে যাবে, 2000 হয়ে যাবে। কথা বোঝা নাই? 400 ভোল্ট সরবরাহ করা মানে কি এই যে লোডে সরবরাহ করে না? তাহলে তুমি ইকুইভ্যালেন্ট টাকা দেখো তো, তাহলে এখানে কত ভোল্ট সরবরাহ করতেছে? 400 ভোল্ট সরবরাহ করতেছে, কিন্তু সে কোন সাইডের? সেকেন্ডারি সাইডে। কিন্তু প্রাইমারি যদি আমরা সাপ্লাই ভোল্টেজ বের করতে হয় তাহলে সব ক্যালকুলেশন করতে হবে কোথায়? প্রাইমারি সাইডে। তাহলে সব ধরে যদি আমরা এই পাশে নিয়ে আসবো তখন ভোল্টেজটাকে যখন এই পাশে আনবো তখন টার্ন রেশিও দ্বারা ভাগ করে দিলে তখন এখানকার ভোল্টেজ কি হয়ে যাবে বলো? E2 থেকে E1 হয়ে যাবে। মানে 400 ভোল্ট থেকে কত ভোল্ট হয়ে যাবে? 2000 ভোল্ট হয়ে যাবে। আর তখন লোডের পাশে চলে আসবে, আর লোডের ভোল্টেজ তখন 400 থেকে 2000 ভোল্ট হয়ে যাবে। বুঝতে পারছেন নাকি বোঝা নেই? তাহলে ওই 2000 এর সাথে এই ড্রপ যোগ করলে আমরা এদিকে ভোল্টেজ পেয়ে যাবো। ক্লিয়ার? সমস্যা তো কোনো আছে? এই প্রবলেম আছে কোনো? হ্যাঁ, ওইটা যে রেশিও দিয়ে গুণ করলেও কি ওই একই 2000 এ আসবে? কেন? হ্যাঁ 2000 তো আসবে। কেন আসবে? আরে ভাই এটা তো ট্রান্সফরমার রেটিং রে ভাই। এই পাশে 2000ই পাবো, এই পাশে 400ই পাবো, দিয়ে তো দিচ্ছে। আবার কি তুই 400 কনভার্ট করলে কত পাবো? 2000ই পাবো। বুঝেন নাই নাকি? বুঝতে পেরেছেন নাকি? করতে পারে না। কত নাম্বার কাজ ছিলাম? 24। এটা কোশ্চেন হচ্ছে কত নাম্বার কোশ্চেন? কোশ্চেন 4 নেন। বুঝছেন না নাকি? তাহলে এবার আসেন দেখেন, ক্লিয়ার তো? তাহলে তার মানে এই 400 ভোল্ট সরবরাহ করে মানে এটা কোন সাইডে বলো? সেকেন্ডারি, ঠিক আছে নাকি? তাহলে এবার আসেন দেখেন, তাহলে আমি সেই আর ইকুইভ্যালেন্ট এখন বের করে ফেলি। এখন দেখেন এটা কোন সাইডে তাকে বলছে? বলেন কোন সাইডে সেটাকে বলছে? এই কথা বলো। শর্ট সার্কিট এসে কিন্তু বলে না এই ডাটাগুলো কোন সাইডের মাপা হচ্ছে, তাই না? কোন সাইডে ইনস্ট্রুমেন্ট লাগানো হয়েছে। তাহলে নর্মালি মনে হয় লো সাইড শর্ট করতে হয়। তাহলে লো সাইড কোনটা? এটা। তাহলে লো সাইডে যদি শর্ট করতে ডাটা কোন সাইডের? হাই সাইডের। তাহলে এই যে হাই ভোল্টেজ সাইডের ডেটা, এবং হাই ভোল্টেজ সাইডটা কোন সাইডে বলো? প্রাইমারি সাইড। তার মানে এখান থেকে যে আর ইকুইভ্যালেন্ট পাবো সবকে আর ইকুইভ্যালেন্ট 1 পাবো, এক্স ইকুইভ্যালেন্ট 1 পাবো, জেড ইকুইভ্যালেন্ট 1 পাবো, সবকিছু প্রাইমারিতেই পাবো। কথা কি বুঝছো নাকি বুঝো না? তাহলে বলেন এখানে যে বলতে মনে পড়ে শর্ট সার্কিট মনে রাখতে পারছিলাম এই যে এটা শর্ট, তাই না? আর এখানে কত ভোল্টেজ বলে? 60 ভোল্ট। আর এখানে কি কারেন্ট? কারেন্ট কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার। বাস, তাই না? তাহলে আর ইকুইভ্যালেন্টটা আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে পিএসসি ইকুয়াল টু এই কারেন্টের স্কোয়ার ইন্টু কত হবে এই জায়গার এটা কত? আর ইকুইভ্যালেন্ট কত? 1। আর ইকুইভ্যালেন্ট 1। তাহলে এবার আসেন দেখেন, তাহলে পিএসসি কত ওয়াট? 100 ওয়াট। কারেন্টের মান কত বলেন? 4 অ্যাম্পিয়ার। তাহলে কত হবে আর ইকুইভ্যালেন্টের মান? 1 এর মান কত পাচ্ছে পারেন? 6.25 ওহম। বুঝতে পারছেন? নেন তাহলে এবার কি জেড ইকুইভ্যালেন্ট পেয়ে যাবো আমরা। এই জায়গায় জেড ইকুইভ্যালেন্ট পাবো না, এই শিশির জেড ইকুইভ্যালেন্ট 1। যেরকম ভি ভাগাই তাহলে কত হবে? 60/4 মানে কত? 15। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো বলেন? এক্স ইকুইভ্যালেন্ট পেয়ে যাবো। সেটা কিভাবে? √15 স্কোয়ার মাইনাস 6.25 এর স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম। ওরে বাবা, কত বাজে? 9:50। নেন কত বাজে? 13.63 ওহম। বুঝতে পারছেন? তাহলে এক্স ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম, সব পেয়ে গেলাম। এবং কারেন্টও কোন কারেন্ট ফ্লো করবে বলছে? রেটেড কারেন্ট। সব তো প্রাইমারি সাইডে ক্যালকুলেশন করছি নাকি? তাহলে এবার কিন্তু লাগবে I1, I2 হবে না কিন্তু এবার। এবার কি I2 নিয়ে কাজ করতে পারবো? আমি যখন সবকিছু প্রাইমারিতে রেগুলেশন বের করবো তখন কি আপনার কি নিয়ে কাজ করতে হবে? I1। আপনি সেকেন্ডারিতে কাজ করতে তখন কি নিয়ে কাজ করতে হবে? I2। তখন ফর্মুলা কিন্তু সব চেঞ্জ। ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে কি আসবে? I2 ইন্টু আর ইকুইভ্যালেন্ট টু কস থিটা প্লাস এক্স ইকুইভ্যালেন্ট টু সাইন থিটা সেকেন্ডারির জন্য। আর প্রাইমারির জন্য কি হবে? I1 আর ইকুইভ্যালেন্ট 1 cos থিটা প্লাস এক্স ইকুইভ্যালেন্ট 1 sin থিটা। বুঝতে পারছেন নাকি বুঝুন? ঠিক আছে তো নাকি? তাহলে এখান থেকে আমরা I1 এর মানটা কত হবে? I1 এর মান তো প্রশ্ন বলেছে কোন রেটেড কারেন্ট, কিন্তু এটা তো সব সেকেন্ডারি সাইডের নিলে হবে না, নিতে হবে কোন সাইডের? প্রাইমারি। তাহলে প্রাইমারি 10 kV দ্বারা ভাগ দাও,
10 kVA কে তার ভাগ দিবা কত দিয়ে 2000 দিয়ে, তাহলে তুমি কি পেয়ে যাবে বলো? বুঝতে পারছেন না? বুঝলেন না? ট্রান্সফরমারের কেভিএ কোন জায়গার? ট্রান্সফরমারের কেভি কি এই জায়গার, এই যে দুই জায়গার কেভিএ না, তাহলে এই জায়গার ভোল্টেজ আমি জানি কত বলো 2000, বুঝতে পারছেন? এবং এই জায়গার কেভিএ জানি, তাহলে 10 কেভিএ কি এই জায়গার ভোল্টেজ ভাগ দিলাম কি এই জায়গার কি পাবো? কারেন্ট পাবো না, তাই না? তাহলে এই জায়গার কারেন্টই তো I1, এই জায়গার কারেন্টই তো I1 না, কারণ I0 তো নেগলেক্টেড। বোঝেন নাই নাকি? তাহলে সেটা কত বলেন? 5 অ্যাম্পিয়ার। এবার আসেন, তাহলে এইবার এই জায়গার ওর বাবা এই ট্রান্সফরমারে তো অনেক ভারী দেখা, তাহলে এই ট্রান্সফরমারের এই জায়গায় যে ড্রপটা হবে আর কি, বুঝতে পারছেন নাকি? এই জায়গায় যে কি হবে বলেন, যে ড্রপটা সেটা বের করতে পারবো না। I1 ইন্টু R ইকুইভ্যালেন্ট 1 প্লাস cos থিটা প্লাস হবে x ইকুইভ্যালেন্ট 1 sin থিটা, ঠিক না? করো, তাহলে ভোল্টেজ ড্রপ তাহলে কত হবে? I1 ইন্টু, তাহলে কি রেগুলেশনকে দুইভাবে বের করা যেতে পারে না? sin থিটা। I1টা কত হবে? সব ইম্পর্টেন্ট ম্যাথ করা দিলাম, বুঝছেন, হাতে ধরে। আর ইকুয়াল কত? 6.25 ইন্টু কত হবে? 0.8, তাহলে x ইকুইভ্যালেন্ট কত হবে বলো? 13 পয়েন্ট কত? 63.8 এর কত? 0.6। তাহলে ভোল্টেজ ড্রপের যেটা মান সেটা হচ্ছে কত হয় বলো? 65.89 ভোল্টেজ, বুঝতে পারছেন? তাহলে এবার আমার কি বের করতে হবে? সাপ্লাই ভোল্টেজ বের করতে হবে না, তাই কি না? তাহলে এই জায়গার ভোল্টেজ জানি কত বলেন? 400 নাকি 2000? 400 সাপ্লাই করা সেকেন্ডারিতে, যখন সবকিছুকে ধরে আমি এই পাশে নিয়ে আসবো তখন এখানে বলতে 2000 হবে। 2000 প্লাস এই জায়গার ড্রপ ইকুয়াল টু কি? এই যে সাপ্লাই ভোল্টেজ, তাহলে কত হবে? 2000 প্লাস 65.89 কত হবে? 0.89 ভোল্টেজ, বুঝতে পারছেন? যদি রেগুলেশন বের করতে বলতো আপনারা পারতেন না? কিভাবে বের করতেন ভোল্টেজ রেগুলেশন বের করার সময়? এই যে আপনার কি বলেন ভোল্টেজ কি বলেন ড্রপ, উপরে কি ভোল্টেজ ড্রপ বসবে? এটা কার মান? ভিডিপির মান না? ভোল্টেজ ড্রপের মান, ভোল্টেজ ড্রপের মান ডিভাইডেড বাই হবে কি? এবার ডিভাইডেড বাই হবে কি? ভোল্টেজ ড্রপ। এবার লোড কোন জায়গায় আছে বলেন? লোড খুলে কোন জায়গায় চলে? এই জায়গায় চলে আসছে। লোডের একটা কি ভোল্টেজ আছে বলেন? এই 2000 ভোল্টেজ আছে, 2000 ভোল্টেজ আছে। সুতরাং এখানে কথা হবে এই যে লোড খুলে কোথায় চলে আসছে? এই পাশে চলে আসছে না? লোডের একটা ভোল্টেজ 2000 না? তাহলে 2000 দিয়ে ভাগ দেবো, লোডের ভোল্টেজ দিয়ে ভাগ দেবো। এইবার 2000 না, আমরা সময় কি কাজ করবো? লোডের ভোল্টেজ নিয়ে কাজ করতেছি, তখন আমরা 2000 নিয়ে কাজ করবো। মাথা মাথা কি গেছে তোমার? আমরা তো লোডের ভোল্টেজ নিয়ে ভাগ দেবো, লোডের ভোল্টেজ তো এবার রেট নিয়ে আসতেছে, আসবে, সমস্যা কি? বুঝতে পারছেন না? বোঝেন নাই? তাহলে কত পাচ্ছি এখান থেকে? ভোল্টেজ ড্রপের মানটা গুণ 100 দিলে পাবো হচ্ছে 3.29%, বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আপনার সেই ভোল্টেজ রেগুলেশন, আর এই হচ্ছে কি আপনার সেই, বুঝতে পারছেন? বোঝেন না? ঠিক আছে, আপনারা করবেন, আপনারা যেভাবে ভালো বুঝেন সেভাবে করবেন, ঠিক আছে? পারা যাবে তো নাকি? আচ্ছা, এই অঙ্কটা আমরা আজকে না করি, হ্যাঁ? মোবাইলে চার্জ শেষ তো, কালকে এখান থেকে এই ম্যাথটা করে দেবেন, এরপরে ম্যাথের আর কয়টা দিলে পুরো ম্যাথ শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে ট্রান্সফরমার আমাদের শেষ হয়ে যাবে। হ্যাপি এন্ডিং উইথ ট্রান্সফরমার। একটা প্রবলেম বাকি রয়ে গেছে এইখানে। আমরা যখন প্রথম যে ম্যাথটা করছিলাম, দ্বিতীয় ম্যাথ যেটা করছিলাম, একটা বাকি রয়েছে, কিছু একটা বাকি রয়ে গেছে দ্বিতীয় ম্যাথটায়। কোশ্চেন 2-তে প্রশ্নে বলতেছিল যে, এবং এখানে একটা জিনিস বলতেছিল, সেটা হচ্ছে যে শর্ট সার্কিট টেস্টে কে বের করো? পাওয়ার ফ্যাক্টর বের করো। কোন সার্কিট টেস্ট থেকে বের করতে বলছে? শর্ট সার্কিট টেস্ট থেকে বের করতে। তাহলে ঠিক আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালটা যদি বের করতে বলে তাহলে আসো পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালটা আমরা কি জানি বলেন? cos থিটা। তাহলে cos থিটা ইকুয়ালটা কি জানি বলেন? R/Z। কি জানি বলেন? R/Z। কথা বুঝেন? শর্ট সার্কিট টেস্টে পাওয়ার ফ্যাক্টর মানে R/Z। তাহলে শর্ট সার্কিট টেস্ট থেকে যে R ইকুইভ্যালেন্ট পাই আর যে Z ইকুইভ্যালেন্ট পাই, ওই দুটো ভাগ দিলে আমি কি পেয়ে যাবো বলেন? পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাবো। তাহলে শর্ট সার্কিট টেস্ট থেকে R ইকুইভ্যালেন্ট পাইছি কত বলেন? 3.26 ডিভাইডেড বাই Z ইকুইভ্যালেন্ট পাইছেন কত বলেন আপনি? 8.19। 8.19 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন বলেন? বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছেন? আপনি যদি এইটা দিয়ে ভাগ দেন না, তখন কি? আপনি যদি R ইকুইভ্যালেন্ট 2 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার এখানে কি লাগবে বলেন? Z ইকুইভ্যালেন্ট কি লাগবে? 2 দিয়ে ভাগ দিয়ে লাগবে। এজন্য দুটোই জানি, এই এক পাশে ভাগ দিলে কত বেরোবে? 0.39। আর এটা অবশ্যই কি পাওয়ার ফ্যাক্টর? ল্যাগিং, কারণ ইন্ডাকটিভ না প্লাস না, ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ। শর্ট সার্কিট টেস্ট, শর্ট সার্কিট আমরা যদি শর্ট করি তাহলে শুধু কি পাই?
এই আর পাই আর কি ইন্ডাকটিভ পাই না, এখানে কোনো ক্যাপাসিটি কোনো পোর্শন পাই, তাহলে এটা বাই ডিফল্ট কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। বুঝতে পারছেন না বোঝেন? নেন তাহলে রেগুলেশনের ম্যাথ আপনাদের কি শেষ, লিডিং ল্যাগিং প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইড। একটা আপনাদের জিনিস রয়ে গেল, আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে V2 এর জায়গায় আমি এইখানে যে ভোল্টেজগুলো দেওয়া থাকবে ওইগুলো ভোল্টেজ দিয়ে করব, আপনি এটা আপনার ইচ্ছা আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এখানে কি ভোল্টেজ দিয়ে করা উচিত, লোড ভোল্টেজ। এবং আমাদের বাজারে যেসব বইটা আছে, একটা ধারে বারে যেসব বইটা আছে সব বইতে কি করছে, এখানকার ভোল্টেজ দিয়ে ভাগ করছে। বুঝতে পারছেন? তা আমি প্রিসিশনের বই অনুযায়ী এইটা আমি করতে পারলাম। বুঝতে পারছেন? নেন তাহলে আপনারা যেটা খুশি এটা করেন, কোনো সমস্যা নেই। কাটবে তো না, এইভাবে করলে কাটবে না, কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত V12 নিয়ে। ওটা দেখে আপনি বাইর করছেন যে ওটা কেন কিভাবে আসলো ওটা। ওটা প্রথম দিন বলা হয়েছে, প্রথম দিনের লেকচার আপনি আসেন না, সেটা শুনুন, প্রথম দিন লেকচার শুনবেন, ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত, হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে।